প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছি। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আর কিছুদিন পরেই তোমাদের এইচএসসি 26 পরীক্ষা। সো এই মুহূর্তে কমার্সের স্টুডেন্টের জন্য অত্যন্ত ভীতিকর এবং কষ্টকর একটি অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। আমি খুব ভালো করেই জানি, দীর্ঘ 13 বছর আমার অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি, একটি স্টুডেন্ট শেষ মুহূর্তে এসে অনেক আর্থিক বিবরণী, অনেক সমন্বয় পড়ে শেষ মুহূর্তে সে অত্যন্ত ভয়ের মধ্যে থাকে যে আর্থিক বিবরণী ক বিভাগ আমি উত্তরই করব না বা আমার দ্বারা সম্ভব না। অনেক স্টুডেন্ট আছে ভয়তে এটা করেই না। সো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে 20টি, দেখো 20 অর্থাৎ এই 20 মার্কস পাওয়ার জন্য তুমি আমার সাথে জাস্ট আমার কথা মতো একটু কষ্ট করো। সে কষ্টটা হচ্ছে অনলি তুমি টপ 10 সৃজনশীল, মানে মাত্র 10টা সিকিউ করবা। কয়টা? মাত্র 10টা সিকিউ করবা ফার্স্ট পেপারের জন্য। আবারও বলছি, ফার্স্ট পেপারের জন্য ক বিভাগে 20 মার্কস, এই 20 পাওয়ার জন্য মাত্র কয়টা সৃজনশীল করবা? 10টা সৃজনশীল করবা। এবং সেই 10টা তোমার একা করার কোনো দরকার নেই। এবং প্রশ্ন হলো, আমি সেই কোন 10টা করব? সেই 10টা আমি তোমাদেরকে সাজেশন আকারে দিব। শুধুই কি সাজেশন দেব? উত্তর হচ্ছে না। আমি সেই 10টা অঙ্ক তোমাদেরকে হাতে কলমে সুন্দরভাবে করিয়ে দেব। যদি তুমি এর আগে আর্থিক বিবরণী নাও করে থাকো, তাহলে তুমি শুধু আমার ভিডিওটা দেখে সুন্দর মতো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, খাতায় লিখবা, একবার আমার সাথে করবা এই 10টা অঙ্ক এবং নিজে নিজে আবার 2 থেকে 3 বার করবা। ইনশাল্লাহ তোমার ফার্স্ট পেপারে 20 পাওয়ার জন্য এনাফ প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পেপারের জন্য চ্যাপ্টার 9 আর্থিক বিবরণী, এর জন্য রাজীবস হট কেকের পক্ষ থেকে টপ 10 সৃজনশীল মাত্র 10টা সিকিউ করবা ইনশাল্লাহ। 10টা শুধু আমি তোমাদেরকে দিব না, সেই 10টা আমি তোমাদেরকে সুন্দর মতো করিয়ে দিব। প্রত্যেকটা ভিডিওতে একটা করে 10টা ভিডিওতে আমি তোমাদেরকে 10টা সৃজনশীল করিয়ে দিব এবং ইনশাল্লাহ তুমি 20 পাবা। যদি তুমি আমার উপর আস্থা রাখো এবং আমার কথা মতো চলো, ইনশাল্লাহ তুমি 20 পাবা। ওকে, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের প্রথম ক্লাসে চলে যাচ্ছে। এখানে দেখো, আমি তোমাদেরকে যেটা করেছি একদম বেসিক থেকে 0 টু একদম সমস্ত কিছু তোমাদেরকে এখানে আমি দিয়ে রেখেছি। ওকে, সো এইগুলো আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। সো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025, অর্থাৎ আমার 10টা সিকিউ এখানে আমার রেডি করা আছে। আমি তোমাদেরকে এটা পিডিএফ অবশ্যই দিয়ে দিব। তোমার কাজ হচ্ছে শুধু পিডিএফ না, আমার সাথে সাথে প্রত্যেকটা ক্লাস করবা এবং নিজে নিজে বাসায় আবার সমাধান করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আর এখন দেখো, আমাদের ঢাকা বোর্ড 2025-এ নীল আকাশ ট্রেডিংয়ের 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে রমিলে নিয়ে নিম্ন প্রদত্ত। দেখো, আমাদের আর্থিক বিবরণী করার জন্য কি কি টেকনিক ফলো করতে হবে, অর্থাৎ টেকনিক না, যেটা আমি যেভাবে সলভ করতাম ঠিক সেইভাবে তুমি সলভ করবা। কিভাবে সলভ করবা? দেখো, প্রশ্ন সমাধান সলভ করার টেকনিক কি, সলভ করার জন্য কি কি করতে হবে। সলভ করার জন্য প্রথমত তোমাকে ট্রায়াল ব্যালেন্স বা রেয়া মিলটা পড়তে হবে। প্রথমে আমরা কি করব, আমি যেভাবে পড়াবো ঠিক তুমি সেইভাবে পড়বা। প্রথমত আমার কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা পড়া এবং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যে হিসাবগুলো, অর্থাৎ রেয়া মিলের মধ্যে যে হিসাবগুলো থাকে সেটা কোন প্রকার হিসাব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তুমি সেইভাবে প্র্যাকটিস করবা। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের হিসাবগুলো সুন্দরভাবে পড়া। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলাগুলো সুন্দর করে পড়বো এবং সমন্বয় দাখিলা ডেবিট ক্রেডিটও যদি আমরা শিখে যাই, তাহলে কার সাথে যোগ কার সাথে বিয়োগ খুব সহজেই আমরা সেটা ধরতে পারবো। তাহলে প্রথম কাজ কি? ট্রায়াল ব্যালেন্স। দ্বিতীয় কাজ কি? অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের রেয়া মিলটা সুন্দর মতো পড়ে নেব এবং রেয়া মিলটা পড়ার সময় কোনটা কোন হিসাব কোথায় যাবে সেগুলো আমরা রিকল করার চেষ্টা করব। দ্বিতীয় কাজ হচ্ছে কি? সমন্বয়গুলো পড়া এবং সমন্বয়গুলো পড়ার সময় আমরা চেষ্টা করব সমন্বয় জাবেদা করা। যদি আমরা জাবেদা করতে পারি তাহলে মুখস্থ করতে হবে না কার সাথে যোগ হয় কার সাথে বিয়োগ হয়। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখা ভালো, সেই কথাটা হচ্ছে রেয়া মিলের কাজ হয় একবার। সাধারণত রেয়া মিলে কাজ কয়বার হয়? একবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, রেয়া মিলের কাজ হয় কয়বার? একবার। এবং সমন্বয়ে যা কিছু থাকে তা হচ্ছে নতুন, এবং এই নতুনের কাজ কয়বার করতে হয়? এবার হচ্ছে 2 বার করতে হয়। তাহলে রেয়া মিলে যা কিছু থাকে সেগুলো হচ্ছে পুরাতন এবং সেইগুলো সাধারণত একবার। সাধারণত কথাটি কেন বললাম? অঙ্ক করার সময় বলবো। রেয়া মিলেরও কিছু গুপ্ত সমন্বয় থাকে।
সো রেওয়ামিলের কাজ একবার করতে এবং সমন্বয়ের কাজ কয়বার করতে হয়? 2বার করতে হয়। সমন্বয়ের জিনিস হচ্ছে নতুন, রেওয়ামিলের জিনিস হচ্ছে কি বলতো? পুরাতন। ওকে। এবং তৃতীয়ত, প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্স পড়বো, দ্বিতীয়ত হচ্ছে আমরা সমন্বয়গুলো পড়বো, তৃতীয়ত হচ্ছে আমরা সমন্বয়গুলো পড়ে পড়ে সমন্বয়ের সাথে রেওয়ামিলের যে সম্পর্ক সেগুলোকে আমরা দাগ দিব। তৃতীয় কাজ হচ্ছে দাগ দেয়া। সমন্বয়গুলো আমরা যখন পড়বো তখন দেখবো যে এই সমন্বয়ের সাথে রেওয়ামিলের কার কার সম্পর্ক আছে, কার সাথে যোগ বিয়োগ আছে, সেগুলোকে আমরা কি করব? দাগ দিব। সো আমাদের এই হচ্ছে মোট 3টা কাজ। ক্লিয়ার? সো আমাদের 3টা কাজের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা সমাধান করব। দেখো আমাদের প্রথম কাজ কি? আমাদের রেওয়ামিলটা পড়া। প্রথম কাজ কি? আমাদের রেওয়ামিলটা পড়া। তো আসো আমরা রেওয়ামিলটা একটু পড়ে নিই। প্রথম কাজ হচ্ছে আমাদের রেওয়ামিল পড়া। আমরা প্রথম কাজ হচ্ছে রেওয়ামিলটা পড়ে নিব। ঠিক আছে? দেখো এই যে হচ্ছে রেওয়ামিল, প্রথম কি নগদ জমা। আমি কি বলেছিলাম যে আমাদের প্রথম কাজ হচ্ছে রেওয়ামিলটা সুন্দর মতো পড়ে নেব, কোনটা কোন হিসাব সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। শোনো, তোমার আলাদাভাবে কোনো অঙ্ক করার দরকার নাই, আমি বারবার বলছি। জাস্ট তুমি আমার সাথে 10টা সিকিউ করো, আমি যেভাবে করাই তুমি শুধু ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে করবা এবং খাতায় নোট করবা এবং নিজে নিজে 2-3 বার করবা। ইনশাল্লাহ তুমি আর্থিক বিবরণীতে ফুল মার্কস পাবা, কথা দিচ্ছি আমি। নগদ জমা হচ্ছে এটি একটি কি হিসাব বলো তো? এটি একটি হচ্ছে একটি সম্পদ হিসাব। কেমন সম্পদ? চলতি সম্পদ। ওকে। ব্যাংক জমার উদ্বৃত্ত, এটিও কি একটি কি হিসাব বলো তো? সম্পদ হিসাব, চলতি সম্পদ হিসাব। 9% বিনিয়োগ 1/7/2023। দেখো অঙ্কটা আমরা করছি হচ্ছে 2024 সালের 31শে ডিসেম্বরের। সো 9% বিনিয়োগ 1/7/2023। তাহলে বিনিয়োগটা করা হয়েছে কবে? 2023 সালে। 2023 সালের মাঝামাঝিতে। তো খেয়াল করে দেখো 2023 সালের মাঝামাঝিতে, কিন্তু আমরা হিসাব করব কোন সালের? 24 সালের। আচ্ছা, তাহলে দেখো এই আমি 2টা নিলাম, এই হচ্ছে 2023 সাল, এই হচ্ছে 24 সাল। 23 সালের মাঝখানে বিনিয়োগ করছে, কিন্তু তোমাকে হিসাব করতে হবে কতটুকু বলো তো? 24 সালের শুরু থেকে শেষ। তাহলে 24 সালের শুরু থেকে শেষ পর্যন্ত যদি হিসাব করতে হয়, বিনিয়োগটা করছো 23 সালের মাঝামাঝি। তার মানে তুমি যখন 23 সালের আর্থিক বিবরণী করেছো তখন তুমি এই 6 মাসে সুদ নিছো, কারণ আর্থিক বিবরণী হিসাবকালের শেষ দিনে প্রস্তুত করা হয় সাধারণত। তাহলে 23 সালে 6 মাসে সুদ ধরছো, কিন্তু 24 সালে কি 6 মাসে সুদ ধরবা? উত্তর হচ্ছে না। অনেকেই একসাথে দেখার সাথে সাথে কি করবে, সে ভাববে কি মাঝামাঝিতে, তার মানে 6 মাসের সুদ ধরবে, অঙ্ক ভুল হবে। খেয়াল করে দেখো, তোমাকে 24 সালের অঙ্ক করতে হবে, অর্থাৎ 24 সালের শুরু থেকে শেষ পর্যন্ত বিনিয়োগটা ব্যবহার হয়েছে, তার মানে বিনিয়োগের সুদ 24 সালে পূর্ণ বছরের হবে। তাহলে অর্ধেক হয়েছে কোন মাসে বলো তো? 23 সালের, অর্থাৎ এই বছরের পূর্বে যখন আর্থিক বিবরণী করা হয়েছে তখন অর্ধেক অর্থাৎ 6 মাসের সুদ ধরা হয়েছে। সুতরাং এখানে এই 23 সাল মানে জুলাইয়ের শুরুতে দেয়া আছে, তার মানে এখানে 23 সালের অর্ধেক সুদ হয়েছে, কিন্তু 24 সালের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বছরের কি হবে? সুদ হবে। এটা কনফিউজ করার জন্য এইভাবে সালটা দিয়ে থাকে। সো বিনিয়োগটা কি? সো বিনিয়োগটা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, হচ্ছে একটি কি বলতো? সম্পদ। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে একটি সম্পদ। আচ্ছা, এখন দেখো এই বিনিয়োগের সাথে কি কি থাকে, খেয়াল করে দেখো বিনিয়োগের সাথে কি কি থাকে। বিনিয়োগ দেখো 1 লক্ষ টাকা বিনিয়োগ, 1 লক্ষ টাকা বিনিয়োগ কত পার্সেন্ট? 9%। আচ্ছা, 1 লক্ষ টাকা বিনিয়োগ কত পার্সেন্ট? 9%। 9% করলে কত হবে? 9,000 টাকা হবে বাৎসরিক সুদ। আচ্ছা, সো বিনিয়োগের সুদের ক্ষেত্রে মনে রাখবা, বিনিয়োগের সুদের ক্ষেত্রে মনে রাখবা কি মনে রাখবো? পার্সেন্টেজ দিয়ে গুণ করার পরে যেটা বের হয় সেটা হচ্ছে মোট সুদ। তাহলে এই 9,000 টাকা হচ্ছে কি সুদ? মোট সুদ। তাহলে পার্সেন্টেজ করার পরে যেটা বের হয় সেটা হচ্ছে মোট সুদ। সো এই মোট সুদটা হচ্ছে কোথায় যায়? মনে রাখবা এই মোট সুদটা হচ্ছে একটি অপরিচালন আয়। কেমন আয়? অপরিচালন আয়। এই অপরিচালন জিনিসটা কি? আসলে ব্যবসায়ের দৈনন্দিন যেটা কাজ না, ধরো আমি একজন মুদি দোকানদার। সো মুদি দোকানের কাজ কি? চাল, ডাল, পণ্য, সাবান, শ্যাম্পু এগুলো ক্রয় করব এবং সেগুলো কি করব? বিক্রি করব। আমার বিনিয়োগ করা কিন্তু মূল কাজ না। কিন্তু যখন দেখা গেছে আমার কাছে কিছু অ্যাভেলেবল টাকা আছে, আমি কি করলাম? সেটা কোথাও ইনভেস্ট করলাম। সো আমার মূল কাজ কিন্তু বিনিয়োগ করা এবং বিনিয়োগ করতে গিয়ে সুদ আনা না।
আমার মূল কাজ হচ্ছে চাল ডাল কেনা এবং চাল ডাল বিক্রি করা। সো আমি যে বিনিয়োগ করলাম, আমি ব্যাংকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম 9% সুদে। সো বছরে আমি 9% সুদ ইন্টারেস্ট যে আয় হবে, এটা কিন্তু আমার মূল আয় না। আমার মূল আয় হচ্ছে পণ্য বিক্রি করা, চাল ডাল বিক্রি করা। সো অপরিচালন শব্দটা মুখস্থ করার দরকার নাই। অপরিচালন মানে হচ্ছে ব্যবসায় যেগুলো দৈনন্দিন কাজ না, দৈনন্দিন কাজের বাইরে যেগুলো, সেগুলো হচ্ছে অপরিচালন। তাহলে কথাটা মনে রাখবা, বিনিয়োগের সুদ পার্সেন্টেজ করার পরে যেটা বের হয় সেটা হচ্ছে কি সুদ? মোট সুদ। তাহলে বিনিয়োগ করা হয়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। বাৎসরিক সুদ কত পার্সেন্ট? 9%। তাহলে কত টাকা আসলো? 9,000 টাকা। মনে রাখবা কি বললাম? পার্সেন্টেজ করার পর যেটা বের হয় সেটা হচ্ছে মোট সুদ। আর মোট সুদটা হচ্ছে সেটা কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে। মোট সুদ পার্সেন্টেজ করার পর যেটা বের হয় সেটা হচ্ছে মোট সুদ, আর মোট সুদ কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে। এখন এই 9,000 টাকার মধ্যে দুইটা জিনিস হতে পারে, যে এরকম হতে পারে আমি বিনিয়োগ করেছি বছরে, মানে 1 বছরে 9,000 টাকা আমার আয় হবে, তার মধ্যে ধরে নাও 5,000 টাকা আমি অলরেডি নগদ প্রাপ্তি অর্থাৎ সুদ বাবদ আমি টাকা পেয়ে গেছি 5,000। তাহলে টোটাল বছরে আমার আয় হলো, বিনিয়োগ করছি কত টাকা? 1 লাখ টাকা। বছরে আয় হলো সুদ বাবদ কত টাকা? 9,000। তো আমি পকেটে পেয়ে গেছি কত? 5,000 টাকা। তাহলে পাই নেই কত টাকা বলো তো? 4,000 টাকা এখনও পাই নেই। এটা হচ্ছে কি বলো তো? বকেয়া। সো বকেয়া বিনিয়োগের সুদটা হচ্ছে একটা আয় হিসাব। তো আয় যদি বকেয়া থাকে সেটা কোথায় যাবে? চলতি সম্পত্তিতে যাবে। তাহলে বিনিয়োগটা বিষয়টা বোঝার চেষ্টা করো। এই 1 লক্ষ টাকা হচ্ছে বিনিয়োগটাও কি একটা সম্পদ? বিনিয়োগটাও কি একটি সম্পদ? তাহলে টোটাল জিনিসটা দাঁড়ালো কি? প্রথম কথা, 1 লক্ষ টাকা, এটার নাম কি? প্রথম কাজ কি? এটা হচ্ছে একটি বিনিয়োগ। বিনিয়োগ কোথায় যাবে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পত্তিতে যাবে। এবার আসি, এই বিনিয়োগ থেকে সুদ হলো কত টাকা? 9,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদটা, এটা হচ্ছে শুধু বিনিয়োগ, আর এটা হচ্ছে বিনিয়োগের সুদ। তাহলে এই বিনিয়োগের সুদটা একটি কি হিসাব? আয় হিসাব। আয় কোথায় যাবে? আয় কোথায় যাবে বলো? অপরিচালন আয়, অর্থাৎ আয় বিবরণীতে যাবে অপরিচালন আয়। এটার মধ্যে যদি কোনো অংশ বকেয়া থাকে, তাহলে বকেয়া অংশটা আবার কোথায় যাবে? চলতি সম্পত্তিতে যাবে। তাহলে টোটাল জিনিসটা দেখো, 1 লক্ষ টাকা হচ্ছে কি? প্রত্যেকটা অঙ্কই দেখবে এই তোমার ক্যালকুলেশনটা আসবে। সো 1 লক্ষ টাকার নাম কি? বিনিয়োগ। বিনিয়োগ কোথায় যায়? বিনিয়োগ হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সম্পত্তিতে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এই টাকা বিনিয়োগ করে কত পার্সেন্ট হারে বিনিয়োগ করলাম? 9% হারে। 9% হারে বিনিয়োগ করে সুদ হলো কত টাকা? 9,000 টাকা। বিনিয়োগের সুদ একটি আয় হিসাব। কেমন আয় হিসাব? অপরিচালন আয় হিসাব। আচ্ছা, তাহলে এই 9,000 টাকা কোথায় যাবে? অপরিচালন আয়। যদি কোনো অঙ্কে বলা থাকে যে ভাই এই 9,000 টাকা হচ্ছে 1 বছর আমার আয় হয়েছে, তার মধ্যে আমি কিছু পেয়েছি, অর্থাৎ নগদ প্রাপ্তি 5,000, 9,000 টাকা আমার আয় হয়েছে, যার মধ্যে 5,000 টাকা পেয়েছি এবং 4,000 টাকা এখনো পাই নাই। তাহলে আয় যদি বকেয়া থাকে, আয় যদি কি থাকে? বকেয়া থাকে, তাহলে সেটা কোথায় যাবে? চলতি সম্পত্তিতে যাবে। যেমন ধরো আমি একটা ছাত্রকে পড়িয়েছি, তার কাছে আমার ফুল কোর্স কমপ্লিট, তাহলে তার কাছে আমার পাওনা কত? 9,000 টাকা। এই 9,000 টাকা হচ্ছে আমার আয়। তার মধ্যে ছাত্র আমাকে 5,000 টাকা দিয়েছে, তো অলরেডি আমার পকেটে আসছে কত? 5,000। তাহলে ওই ছাত্রের কাছে আরও টাকা পাবো কত? 4,000 টাকা পাবো। তাহলে ওই ছাত্রের কাছে আরও 4,000 টাকা পাবো মানে কি? সেটা হচ্ছে চলতি সম্পত্তি। এই হচ্ছে টোটাল ট্রিটমেন্ট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে বিনিয়োগের সুদ, বিনিয়োগ রিলেটেড যতগুলা কথা, বিনিয়োগটা হচ্ছে একটি কি সম্পত্তি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটি হচ্ছে একটি সম্পদ হিসাব গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বিনিয়োগ থেকে কি বেরোয়, এইটাকে আমরা বলি গুপ্ত রেয়ামিল। দেখো, গুপ্ত সমন্বয়, রেয়ামিলের মধ্যে কি থাকে? গুপ্ত সমন্বয় থাকে। সো এই 9% বিনিয়োগের মধ্যে কি আছে? সুদ লুকায়িত আছে। ওকে। অফিস সরঞ্জাম, এটাও কি একটি সম্পদ, স্থায়ী সম্পত্তি। প্রাপ্য হিসাব, এটি একটি সম্পত্তি, চলতি সম্পত্তি। বেতন খরচ, এটা হচ্ছে একটা এক্সপেন্স, একটি ব্যয় হিসাব। কেমন ব্যয়? পরিচালন ব্যয়। কেন পরিচালন ব্যয়? পরিচালন আর অপরিচালন পার্থক্য করব কি? আমি একজন মুদি দোকানদার, আমার একজন কর্মচারী লাগে, আমার বেচাকেনার সুবিধাতে একজন কর্মচারী লাগে, তাহলে কর্মচারীকে আমাকে কি দিতে হয়? বেতন দিতে হয়। সো পরিচালন আর অপরিচালন কিভাবে আলাদা করব? পরিচালন হচ্ছে দৈনন্দিন ব্যবসা করতে যে খরচগুলো হয়, সেইগুলো হচ্ছে দৈনন্দিন কি কি খরচ হয়? দৈনন্দিন খরচ হয় আমার দোকানের ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়। সো এইগুলা দৈনন্দিন খরচগুলো হচ্ছে পরিচালন, আর দৈনন্দিন খরচের বাইরে যেটা অতিরিক্ত সেগুলো হচ্ছে অপরিচালন। ক্লিয়ার? অগ্রিম বীমা,
শুধু বিমা হচ্ছে সম্পদ, শুধু বিমা হচ্ছে ব্যয় আর অগ্রিম বিমা হচ্ছে সম্পদ। শুধু বিমা হচ্ছে ব্যয় হিসাব আর অগ্রিম বিমা হচ্ছে একটি সম্পদ হিসাব। কেমন সম্পদ? চলতি সম্পদ। অফিস সাপ্লাইজ, সাপ্লাইজ হচ্ছে কি মনিহারি, অফিস সাপ্লাইজ এগুলো হচ্ছে একটি চলতি সম্পত্তি, যেমন খাতা কলম পেন্সিল এগুলো হচ্ছে মনিহারি, সাপ্লাইজ হচ্ছে সম্পত্তি। সো এই সাপ্লাইজের যে অংশ ব্যবহার হবে সেটা হচ্ছে খরচ। সাপ্লাইজের যে অংশ ব্যবহার হবে, যেমন খাতা কিনলা, 2টা খাতা কিনলাম, একটা ব্যবহার হয়েছে তার মানে সেটা খরচ, আর যে খাতাটা এখনো ব্যবহার হয় নাই সেটা হচ্ছে কি অব্যবহৃত মনিহারি, সেটা সম্পদ। শুধু সাপ্লাইজ বলা থাকলে সেটা কী হবে? সম্পদ। প্রদেয় হিসাব, এটি হচ্ছে একটি দায় হিসাব, লাইবিলিটি, চলতি দায়। সেবা আয় হিসাব একটি আয় হিসাব। মূলধন, মূলধন হচ্ছে একটি মালিকানা সত্ত্ব হিসাব। অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায় মানে কি? শুধু সেবায় মানে হচ্ছে আয় হিসাব। আচ্ছা, সেবায়ের আগে অনুপার্জিত মানে হচ্ছে অগ্রিম। অনুপার্জিত সেবায়, যে সেবায় এখনো অর্জিত হয়নি, অনুপার্জিত আছে। তাহলে সেবায় অনুপার্জিত মানে কি? যে ধরো তোমার কাছে তুমি আমাকে রাজীব ভাইয়ের কাছে প্রাইভেট পড়বো, রাজীব ভাইকে আমি 10,000 টাকা দিলাম, তোমার কাছ থেকে আমি টাকা নিলাম, বাট আমি এখনও তোমাকে কি করি নেই? সেবা প্রদান করি নেই। অর্থাৎ সেবা প্রদান না করে যে অগ্রিম টাকা আমি নিলাম সেটাই হচ্ছে আমার কাছে অনুপার্জিত সেবায়। সো অনুপার্জিত সেবায় তোমাকে না পড়িয়ে আমি নিয়েছি, তার মানে কি? এটা দায় হিসাব আমার জন্য। উত্তোলন, উত্তোলন হচ্ছে প্রতি মালিকানা সত্ত্ব। উত্তোলন একটি কী হিসাব? প্রতি মালিকানা সত্ত্ব, অর্থাৎ মূলধন থেকে এটা বিয়োগ করতে হয়। মূলধন থেকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। প্রতি মালিকানা সত্ত্ব, এটা মূলধন থেকে কি করতে হবে? মূলধন থেকে বিয়োগ করতে হবে। মূলধন হচ্ছে একটি মালিকানা সত্ত্বের অংশ। সো মূলধনকে কে হ্রাস করে? উত্তোলন হ্রাস করে। তাহলে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব আর একে হ্রাস করে কে? উত্তোলন। তার মানে এটা হচ্ছে প্রতি মালিকানা সত্ত্ব। ভাড়া খরচ, এটা হচ্ছে এক্সপেন্স বা ব্যয় হিসাব। কেমন হিসাব? পরিচালন ব্যয়। উপযোগ খরচ, উপযোগ খরচ কি? উপযোগ খরচ একটি কী হিসাব? এক্সপেন্স বা ব্যয় হিসাব। আচ্ছা, এরপরে দেখো উপযোগ হচ্ছে গ্যাস বিদ্যুৎ ইউটিলিটি খরচগুলা। পুঞ্জীভূত অবচয়, অফিস সরঞ্জাম। পুঞ্জীভূত অবচয়, অফিস সরঞ্জাম হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি, তার পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, অবচয়গুলোকে যেখানে জমা করে রাখা হয় সেটাকে বলে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় একটি কেমন হিসাব? অসংখ্যবার এমসিকিউতে আসছে, হ্যাঁ, এটা পরীক্ষা বারবার আসে, অ্যাডমিশন টেস্টও আসে। পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি প্রতি সম্পত্তি হিসাব। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রেয়ামিল। দেন আমাদের পরবর্তীতে কি বলছে দেখি, কি কি করতে বলছে। সমন্বয় কি বলছে? অনুপার্জিত সেবায়ের অর্ধেক অর্জিত হয়েছে। অর্ধেক মানে হাফ। অনুপার্জিত সেবায় যেটা আছে তার অর্ধেক কি হয়েছে? অর্জিত হয়েছে। তাহলে অর্জিত হয় মানে আয় হওয়া। অর্জিত হওয়া মানে কি হওয়া? অর্জিত হওয়া মানে হচ্ছে আয় হওয়া। অর্জিত হওয়া মানে আয় হওয়া, তাহলে মানে আয় বেড়ে গেছে। অনুপার্জিত জিনিসটা অর্জিত হয়েছে, অর্থাৎ তোমার কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছিলাম অগ্রিম তোমাকে পড়াবো বাবদ, তোমাকে কি করলাম? তোমার কোর্সের অর্ধেক তোমাকে পড়িয়ে দিলাম। তাহলে শুরুতে আমার দায় ছিল 10,000 টাকা, তোমাকে অর্ধেক পড়িয়ে দিলাম, তার মানে দায়টা কমে গেল। আর আয়টা, আগে প্রথম যখন তোমার কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছিলাম আমার তখন আয় 0 টাকা ছিল, এখন তোমাকে আমি অর্ধেক পড়িয়েছি, তার মানে কি? আমার আয় অর্ধেক হয়েছে। তার মানে অনুপার্জিত সেবার অর্ধেক অর্জিত হয়েছে। অর্জিত হওয়া মানে আয় হওয়া, আয় বেড়ে গেল। আর অনুপার্জিত সেবায় যে দায়টা ছিল সেই দায়টা কমে গেল। সো এখানে কাজ কি? অনুপার্জিত সেবায় নামক যে দায়টা ছিল সেই দায়টা কমে যাবে এবং সেবায়টা বেড়ে যাবে। সেবায় নামক যে আয়টা আছে সেটা কি হবে? বেড়ে যাবে। সো আমি বলেছিলাম যে তোমাদের সমন্বয় পড়তে হবে এবং রেয়া মিলে কী করতে হবে? সেটা দাগ দিতে হবে। তা আমরা এখন দাগ দিব। তাহলে এখানে আমরা কি পেলাম? অনুপার্জিত সেবায় পেলাম। তাহলে অনুপার্জিত সেবায় আর সেবায়ের সাথে দাগ হবে। সো এই হলো সেবায় আর এই হচ্ছে অনুপার্জিত সেবায়। আমরা দাগ দিলাম। কেন দাগ দিলাম? এখানে দাগ দেওয়ার মানে হচ্ছে এই দুটা হিসাবের সাথে সমন্বয় কি আছে? সম্পর্ক আছে। সো এইভাবে অঙ্ক করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। ওকে, অগ্রিম বীমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হওয়া। বলো, ওর মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে হচ্ছে খরচ হওয়া। মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে কি হওয়া? খরচ হওয়া। মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে হলো খরচ হওয়া। মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে খরচ হওয়া। অগ্রিম বীমার যে অংশ, দেখো অগ্রিম বীমার দুটি অংশ থাকে। বীমার দুটি অংশ থাকে। বীমা, একটি হচ্ছে অগ্রিম বীমা আর একটা হলো শুধু বীমা, বীমা খরচ।
সো বিমা খরচ, শুধু বিমা খরচ এটা হচ্ছে ব্যয় হিসাব, আর অগ্রিম বিমা সেটা হচ্ছে কি বলো, চলতি সম্পত্তি। সো এখানে আমাদেরকে বলেছে অগ্রিম বিমার, অর্থাৎ যে অগ্রিম বিমা ছিল তার কি হলো, তার অগ্রিম বিমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে এটার সাথে কার সম্পর্ক আছে, আমরা সেখানে দাগ দিব। তাহলে এখানে প্রশ্নে কোথায় অগ্রিম বিমা আছে, এই আছে। বিমা আছে কিনা দেখি, বিমা নাই, বিমা থাকলে বিমার সাথেও দাগ দিতাম। সো অগ্রিম বিমার সাথে দাগ দিলাম। ওকে, অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করতে হবে। অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করতে হবে। আচ্ছা, তাহলে অফিস সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ, তার উপরে কী করতে হবে, 10% অবচয় ধরতে হবে। তাহলে অফিস সরঞ্জাম কোথায়, অফিস সরঞ্জাম, এই যে অফিস সরঞ্জাম, এর সাথে কি করতে হবে, অবচয় ধার্য করতে হবে। এখানে দেখো পুঞ্জীবিত অবচয় আছে, অর্থাৎ আমরা 2024 সালে তোমাকে অবচয় ধার্য করতে হবে, কিন্তু 24 সালের পূর্ব পর্যন্ত পুঞ্জীবিত অবচয় মানে কি, এটা হলো 2024 সাল, এর আগ পর্যন্ত যত সালের অবচয়, এই পুঞ্জীবিত মানে কি 24 সালের পূর্বে, এই বছর যেরকম অবচয় ধার্য করলাম, পূর্বে বছরে অবচয় ধার্য করা হয়েছিল, তার আগের বছরে কি অবচয় ধার্য করা হয়েছিল। তাহলে পূর্বের সকল অবচয়কে যোগ করে পুঞ্জীবিত অবচয়। সো এই পুঞ্জীবিত অবচয়ের সাথে, এই পুঞ্জীবিত অবচয়ের সাথে বর্তমান বছরের অবচয় যোগ করলে দেখো এই 6000 টাকা হচ্ছে এই 24 সালের আগ পর্যন্ত, এর সাথে 24 সালের যে অবচয় হবে সেই 24 সালের অবচয়টা যোগ করলে টোটাল দেখো 31শে ডিসেম্বর 24 সালের শেষের পুঞ্জীবিত অবচয় হবে। এইটুক হচ্ছে 24 সালের পূর্বের অবচয়, পুঞ্জীবিত অবচয়, আর 24 সালের অবচয় যোগ করলে 24 সালের শেষে পুঞ্জীবিত অবচয় হবে। সো আমার কি করতে হবে, এটার সাথে 24 সালের অবচয়টা যোগ করতে হবে। ক্লিয়ার? এই জন্য আমরা এখানেও দাগ দিলাম। অফিস সাপ্লাইজের সমাপ্তি মজুদ হচ্ছে 7000 টাকা। সমাপ্তি মানে হচ্ছে সমাপনী দিনে, অফিস সাপ্লাইজের সমাপ্তি হচ্ছে কত টাকা, সমাপনী দিনে আছে 7000 টাকা। আচ্ছা, তাহলে এটা কার সাথে দাগ দিব, আমরা দাগ দিব হচ্ছে সাপ্লাইজের সাথে। ওই যে অফিস সাপ্লাইজ আছে, অফিস সাপ্লাইজের সাথে আমরা কি করব, দাগ দিব। তাহলে আমরা অঙ্ক শুরু করি। আমাদের অঙ্কে কি কি করতে বলছে, ক নাম্বারে কি করতে বলছে দেখি তো। ক নাম্বারে বলেছে অনাদায়ী বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। অনাদায়ী বিনিয়োগের সুদের পরিমাণ আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। ওকে, আমরা অনাদায়ী বিনিয়োগের সুদ নির্ণয় করব। এখানে লিখবো আমরা হচ্ছে বিবরণ, এটা লিখবো হচ্ছে টাকা। ওকে, সো বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ নির্ণয় করতে বলছে। আমরা দেখি বিনিয়োগের সুদে কি বলা আছে, 9% বিনিয়োগ। আমরা এই ক্যালকুলেশনটা অঙ্কের শুরুতে আলোচনা করেছিলাম। 9% বিনিয়োগ 1/7/2023 1 লক্ষ টাকা। সো এখানে দেখো আমরা একটু আগে অলরেডি বলেছি, এই 1 লক্ষ টাকা 2023 সালের জুলাইতে, অর্থাৎ মাঝামাঝিতে বিনিয়োগ করেছিল। আমাদের অঙ্ক করতে বলছে 2024 সালের। হ্যাঁ, তোমার কাছে আমার প্রশ্ন, তাহলে এখানে 6 মাসের বিনিয়োগ হবে কি না, 6 মাসের বিনিয়োগ হবে কি না। দেখো বিনিয়োগ, %9 বিনিয়োগ, 9% বিনিয়োগ কত, 9% বিনিয়োগ 1 লক্ষ টাকায় করেছে। এই 9% বিনিয়োগটা কখন করছে হচ্ছে 23 সালে। দেখো আমি যদি তোমাকে বলি, এটা হচ্ছে 2023 সাল,
আর এটা হচ্ছে 2024 সাল, 23 সালের মাঝখানে বিনিয়োগ করেছে। এই 23 সালের যখন আর্থিক বিবরণী কখন করছে, 31শে ডিসেম্বর। ওই 23 সালে কয় মাসের সুদ হবে বলো? 23 সালে হবে 6 মাসের সুদ, কিন্তু তোমাকে অঙ্ক করতে বলছে কোন সালের? 24 সালের। তার মানে কি এখানে শেষ, এই শুরু থেকে 24 সালের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, এই বিনিয়োগটা ব্যবহার হয়েছে। সো বিনিয়োগের সুদ এখন তোমাকে এখানে 24 সালের শেষে নির্ণয় করতে বলছে। তাহলে কতটুকু হবে? উত্তর হচ্ছে 1 বছরের হবে। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? অন্য একটা সাল দেয়া আছে আর তোমার বছরের মাঝখানে আছে, হুট করে 6 মাস করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আসো, তাহলে 1 লক্ষ টাকার 9% করলে কত হয়? 1 লক্ষ টাকার 9% করলে হবে কত টাকা? 1 লক্ষ টাকার 9% করলে হয় 9,000 টাকা। সো আমাদের বিনিয়োগের সুদ হচ্ছে 9,000 টাকা। বলো বিনিয়োগের সুদ কত টাকা? 9,000 টাকা। সবাই কি বুঝতে পারছে কিনা বলো? এখানে অনেকে কি করবে, 4,500 টাকা করবে, অর্ধেক করবে। সো এই ফাঁদে তুমি কিন্তু পা দিবা না। সো এই কনসেপ্টটা সবাই বুঝছে কিনা? 9% বিনিয়োগ, 1 লক্ষ টাকার 9%, কোনো কিছু পার্সেন্টেজ করার পর যেটা বের হয় সেটা হচ্ছে 1 বছরের। সো এখানে পূর্ণ বছরের সুদ হবে। তাহলে উত্তর হচ্ছে কত বলো তো? 9,000 টাকা। ওকে, আমাদের এখানে উত্তর দেওয়া আছে 9,000 টাকা। ওকে, খ নাম্বার, উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। সো আমাদের এখন কাজ কি বলো তো? আমাদের এখন কাজ হচ্ছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। বিশদ আয় বিবরণী ওকে, বিশদ আয় বিবরণী দুইভাবে প্রস্তুত করা যায়, অর্থাৎ আয় বিবরণী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, আর একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কারা প্রস্তুত করে? সেবামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ যে অঙ্কের মধ্যে রেওয়া মিলের মধ্যে আমরা সেবায় কথাটি খুঁজে পাবো, সেক্ষেত্রে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী পাবো। এবং যে অঙ্কের মধ্যে ক্রয় বিক্রয় কথাটি থাকবে, সেখানে আমরা বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করব। সো এক ধাপ এবং বহু ধাপের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, এক ধাপে সকল আয়গুলো একত্রে, সকল ব্যয়গুলো একত্রে দেখানো হয়, অর্থাৎ আয়ের কোনো ক্লাসিফিকেশন হয় না, ব্যয়ের কোনো ক্লাসিফিকেশন হয় না। অঙ্ক করতে করতে আমরা শিখে যাব ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের নাম কি ছিল আমরা সেটা একটু লিখব। প্রতিষ্ঠানের নাম ছিল নীল আকাশ ট্রেডিং। নীল আকাশ ট্রেডিং, উপরে লিখব নীল আকাশ, নীল আকাশ ট্রেডিং। আমরা অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে দ্রুত অঙ্ক করতে গিয়ে আমরা শুধু ছক করি, উপরের নাম লিখি না। এটা কিন্তু এক রকমের ভুল। স্যার যদি চায় 1 মার্কস কিন্তু কেটে দিতে পারে। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, তারিখ অবশ্যই লিখতে হবে 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের জন্য। এই সমাপ্ত বছরের জন্য এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ আয় বিবরণী প্রস্তুত করা হয় একটি সমাপ্ত বছরের জন্য। তাহলে এটি হচ্ছে একটি এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। কেন? কারণ এই অঙ্কটা হচ্ছে সেবায় আছে। সো সকল আয়গুলো একত্রে লিখব, আয়ের কোনো ক্লাসিফিকেশন হবে না। আয় সমূহ বাদ ব্যয়সমূহ, বাদ হচ্ছে ব্যয়সমূহ। জাস্ট আয় থেকে ব্যয় বাদ দেবো, তাহলে আমাদের নিট লাভ বের হবে। ওকে, তাহলে আমাদের অঙ্কে চলে যাই। অঙ্কে আমাদের প্রথম ধাপ হচ্ছে আমরা রেওয়া মিলটা পড়েছি, দ্বিতীয়ত হচ্ছে সমন্বয়গুলো পড়েছি, তৃতীয়ত হচ্ছে আমরা দাগ দিয়েছি। এখন আমরা
অঙ্কগুলা করব। আচ্ছা, তো অঙ্কের মধ্যে আমাদের এটি হচ্ছে একটি ব্যয় হিসাব, বিনিয়োগের সুদ, সুদটা হচ্ছে একটি আয় হিসাব, এটি হচ্ছে যাবে, এটি যাবে, সুদ যাবে, সেবা হিসাব, অনুপার্জিত সেবায়ের যে অংশ অর্জিত হয়েছে সেটা যাবে, ভাড়া খরচ এটি যাবে, উপযোগ খরচ এটি যাবে, আর পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয়, অফিস সরঞ্জাম, এখানে শুধু কোন অংশটা যাবে? অবচয় অংশটা যাবে। ঠিক আছে, অবচয় অংশটা শুধু যাবে, শুধু অবচয়। দেখো, অবচয় আর পুঞ্জীবিত অবচয়, অবচয় হচ্ছে একটি কি হিসাব? অবচয় হচ্ছে একটি ব্যয় হিসাব, আর পুঞ্জীবিত অবচয় হলো একটি প্রতি সম্পদ হিসাব। প্রতি সম্পদ কি করতে হয়? সম্পদ থেকে বিয়োগ করতে হয়। সো পুঞ্জীবিত অবচয় সম্পত্তি থেকে কি করতে হবে? সংশ্লিষ্ট সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে। আর শুধু অবচয়টা কোথায় যাবে? আয় বিবরণীতে ব্যয় হিসাবে যাবে। তো এখানে ৬,০০০ টাকা যোগ এই চলতি বছরের অবচয় যেটা সেটা, আয় বিবরণীতে কোন অংশ যাবে? এই চলতি বছরের অবচয় যাবে। তাহলে আমরা অঙ্কে প্রথমে সেবায়টা লিখি। সেবায়ের সাথে কি আছে? দাগ আছে। তাহলে সেবায় কত আছে? ৪ লক্ষ টাকা। সেবায় আছে ৪ লক্ষ টাকা। তাহলে সেবা আয়, সেবায়ের সাথে যত দাগ আছে, দাগ থাকলে আমরা ১ নম্বর কলামে লিখব, আর দাগ না থাকলে আমরা ২ নম্বর কলামে লিখতাম। আচ্ছা, সেবায়ের সাথে যোগ অর্জিত সেবায়, অর্জিত সেবা আয়। আচ্ছা, অর্জিত সেবায় দেখো আমাদের সমন্বয় বলা ছিল অনুপার্জিত সেবার অর্ধেক। এই অনুপার্জিত সেবার কত? অর্ধেক। তাহলে অনুপার্জিত সেবার অর্ধেক অর্জিত হয়েছে। অর্জিত হওয়া মানে কি হওয়া? অর্জিত হওয়া মানে সেবা আয় বৃদ্ধি পাওয়া। অর্জিত হওয়া মানে সেবা আয় বৃদ্ধি হওয়া। তাহলে আমাদের অনুপার্জিত সেবায় কত ছিল? যার অর্ধেক। অনুপার্জিত সেবায় ছিল হচ্ছে ২০,০০০ টাকা, যার অর্ধেক করলে কত হবে? ১০,০০০ টাকা। তাহলে অনুপার্জিত সেবায় ছিল ২০,০০০ টাকা, যার অর্ধেক অর্জিত হয়েছে। অর্জিত হয় মানে সেবায়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে ১০,০০০ টাকা সেবায় কি হবে? বৃদ্ধি পাবে। ১০,০০০ টাকা, ৪,১০,০০০ টাকা। এরপর দেখো আয়ের মধ্যে বিনিয়োগের, দেখো বিনিয়োগটা হচ্ছে কি বলতো? বিনিয়োগটা হচ্ছে সম্পদ, আর বিনিয়োগের যে সুদ, সেই সুদটা হচ্ছে কি হিসাব বলো? আয় হিসাব। সো ক নাম্বারে আমরা বের করেছিলাম বিনিয়োগের সুদ হচ্ছে কত টাকা বলো? ১ লক্ষ টাকা ৯%, ১ লক্ষ টাকা ৯%, ৯,০০০ টাকা। সো বিনিয়োগের সুদটা হচ্ছে আয়। তো এখানে লিখব বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, সুদ কত টাকা? ৯,০০০ টাকা। এটা আমরা দ্বিতীয় কলামে লিখব। যদি যোগ বিয়োগের প্রয়োজন হতো তাহলে আমরা ১ নম্বর কলামে লিখতাম। ওকে, আর কোনো আয় নাই। এখন আমরা ব্যয় লেখা শুরু করব। দেখো আমাদের ব্যয়ের মধ্যে প্রথমে কি আছে? বেতন খরচ। বেতন খরচের সাথে কোনো দাগ নাই। কোনো দাগ না থাকলে সরাসরি ২ নম্বর কলামে ১,৮০,০০০ টাকা। সো বেতন খরচ, বেতন খরচ এর সাথে কি নাই? কোনো দাগ নাই। দাগ থাকলে কয় নাম্বার কলামে লিখতাম? ১। দাগ নাই, তাই আমরা ২ নম্বর কলামে লিখব। কত টাকা? ১,৮০,০০০ টাকা। এরপরে বেতন খরচ গেল। অগ্রিম বীমা, দেখো অগ্রিম বীমা হচ্ছে সম্পদ, কিন্তু অগ্রিম বীমার যে অংশ বীমা খরচ, যে অংশ উত্তীর্ণ হবে, অগ্রিম বীমার যে অংশ কি হবে? উত্তীর্ণ হবে। এখানে কত টাকা ছিল? ১০,০০০ টাকা। সমন্বয় বলছে কি? অর্ধেক উত্তীর্ণ হয়েছে। দেখো সমন্বয় কি বলছে? অগ্রিম বীমা কত টাকা ছিল? ১০,০০০ টাকা, যার অর্ধেক উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়া মানে হচ্ছে খরচ হওয়া, মেয়াদ উত্তীর্ণ হওয়া। বীমার যে অংশ উত্তীর্ণ হবে সেই অংশ উত্তীর্ণ হওয়া মানে কি হওয়া? বীমা খরচ হওয়া। উত্তীর্ণ হওয়া মানে বীমা খরচ হওয়া। অগ্রিম বীমার যে অংশটা উত্তীর্ণ বলবে সেই অংশটাই হচ্ছে খরচ। তাহলে অর্ধেক হচ্ছে ৫,০০০ টাকা। তাহলে বীমা খরচ কত টাকা? বীমা খরচ হচ্ছে ৫,০০০ টাকা। বীমা খরচ ৫,০০০ টাকা। এর সাথে কোনো দাগ নাই, তাই ২ নাম্বার কলামে লিখতে হবে।
এরপরের খরচ কি আছে, এটা গেল, অগ্রিম বীমা গেল। এরপরে দেখো আচ্ছা, অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ মনে রাখবা, সাপ্লাইসে যে অংশ ব্যবহার হবে, সাপ্লাইসে যে অংশ কী হবে, ব্যবহার হবে, সেই অংশটা হবে খরচ। তাহলে শুধু সাপ্লাই সম্পত্তি, আর সাপ্লাইসে যে অংশ ব্যবহার হবে সেটা হবে খরচ। তো সাপ্লাইজ এখানে কত আছে, 15,000 টাকা। সমন্বয় কি বলেছে দেখি তো, সমন্বয় বলেছে কি, অফিস সাপ্লাইজের সমাপ্তি দিনে মজুদ কত, 7,000। তো জিনিসটা দেখো, সাপ্লাইজ শুরু তো কত ছিল, সাপ্লাইজ ছিল 15,000 টাকা শুরুতে, এবং শেষে কত টাকা আছে, 7,000 টাকা আছে। তাহলে আমি তোমাকে জাস্ট এটা প্র্যাকটিক্যালি ফিল করো, সব অঙ্কে এরকম থাকবে। বছরের শুরুতে খাতা, কলম, পেন্সিল এগুলো 15,000 টাকা সমপরিমাণ নিয়ে তুমি তোমার ব্যবসা আরম্ভ করলা। তাহলে সাপ্লাইজ কত টাকা, 15,000 টাকা বছরের শুরুতে। এই হলো বছরের শুরুতে 15,000 টাকা। এখন এই বছরের শুরুতে, এখন তুমি সারা বছর কি করবা, তোমার ব্যবসায়ের প্রয়োজনে খাতা কলম ইউজ করবা, ব্যবহার করবা। সো খাতা কলম ব্যবহার করতে করতে বছরের শেষ দিনে গেলা, দেখলা কি যে তোমার হচ্ছে সাপ্লাইজ মজুদ আছে এখনো কত টাকা, 7,000 টাকা। শুরুতে কত টাকার ছিল, 15,000 টাকা, শেষে কত আছে, 7,000 টাকা। তাহলে মাঝখানে 8,000 টাকা কী হয়েছে, সেই 8,000 টাকা তুমি হচ্ছে ব্যবহার করে ফেলছো, অর্থাৎ সাপ্লাইজ খাতা কলম লিখে এগুলো কী করে ফেলছো, খরচ করে ফেলছো। তাহলে এখানে খরচ, সাপ্লাইজ খরচ হচ্ছে কত টাকা, 8,000 টাকা। সো এই 8,000 টাকা হচ্ছে খরচ। শুরুতে সাপ্লাইজ সম্পদ ছিল 15,000 টাকা, শেষে সম্পদ আছে সাপ্লাইজ কত টাকা, 7,000। মনে রাখবা, শুধু সাপ্লাইজ হচ্ছে সম্পদ, আর যে অংশ ব্যবহার করে সেটা হচ্ছে সাপ্লাইজ খরচ। শুরুতে 15,000 টাকা, এবং অফিস সাপ্লাই শেষে মজুদ আছে, অর্থাৎ এখনও মজুদ মানে কি, এখনও অব্যবহৃত আছে কত, 7,000। তাহলে মাঝখানের 8,000 টাকা কি হলো, খরচ হলো। তাহলে সাপ্লাইজ খরচ কত টাকা, 8,000 টাকা। সাপ্লাইজ খরচ হচ্ছে, সাপ্লাইজ খরচ হচ্ছে, সাপ্লাইজ খরচ হচ্ছে কত টাকা, 8,000 টাকা। ওকে, আমাদের সাপ্লাইজ গেল। এবার প্রদেয় হিসাব, সেবায় ওকে, অনুপার্জিত সেবায়ের এটার সাথে এটা রিলেটেড হলো। ভাড়া খরচ লিখতে হবে। ভাড়া খরচ কত টাকা আছে, 22,000 টাকা। উপযোগ খরচ কত, 10,000 টাকা। তা আমরা লিখে দিই ভাড়া খরচ এবং উপযোগ খরচ। ভাড়া খরচ 22, ভাড়া খরচ 22,000 টাকা। কোনো দাগ নাই, তাই 2 নম্বর কলামে। আচ্ছা, এরপরে হচ্ছে উপযোগ খরচ 10,000 টাকা। উপযোগ খরচ কত টাকা, 10,000 টাকা। উপযোগ খরচ কত, 10,000 টাকা। উপযোগ খরচ হচ্ছে 10,000 টাকা। ওকে, তাহলে ওকে। এবার পুঞ্জীবিত অবচয় আমাদের লাগবে কি, শুধু বার্ষিক অবচয়। দেখো আমাদের সমন্বয়ে এখানে অফিস সাপ্লাইজ কত টাকা আছে, 95,000, 95,000 টাকা। আর সমন্বয়ে বলছে অফিস সরঞ্জামের উপরে 10%, তাহলে 95,000 টাকা অফিস সরঞ্জাম আছে, তার কত পার্সেন্ট, 10% কী করতে হবে, অবচয় ধার্য করতে হবে। তাহলে 10% কত হবে, 9,500 টাকা। সো অনেকেই আমরা এই ছোটো ক্যালকুলেশন করতে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিই, তো এতে আমাদের টাইম কনজিউম হয়। আমরা একটু শিখবো কিভাবে পার্সেন্টেজ করতে হয়। দেখো 10% মানে হচ্ছে ডান দিক থেকে যে কোনো একটা অ্যামাউন্টে 10% করবা, ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসাবা। সো এই 95,000 ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, এই যে দশমিক মানে কি, এর ডান পাশে শূন্য থাকা আর না থাকা একই কথা। তাহলে দেখো এখানে কত আছে, 9,500। আমি আবার একটু দেখাই। ধরো 110 টাকা, এর 10% কত, তুমি ডান দিক থেকে এক ঘর আগে, মানে এখানে এই যে দশমিক বসালে, দশমিকের পরে শূন্য থাকা আর না থাকা একই কথা। তাহলে 110 টাকা 10% হচ্ছে কত টাকা বলো, 11 টাকা। তো যে কোনো 10% কীভাবে করবা, জাস্ট ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসাবা, আর দশমিকের শূন্য থাকলে সেটা কি করবা, বাদ দিয়ে দিবা। এখন আমি যদি তোমাকে বলি, বলো তো 520 টাকা এর 10% কত, তুমি ডান দিক থেকে জাস্ট কী করবা, এখানে এক ঘর আগে দশমিক বসাবা, ঠিক আছে। তাহলে 52 টাকা।
সো এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো অ্যাডমিশনে আমরা শিখবো উইদাউট কীভাবে ক্যালকুলেটর করা যায়, এখন থেকেই প্র্যাকটিস করব। এই ছোটো ক্যালকুলেশনের জন্য যদি ক্যালকুলেটর টিপো তোমার টাইম কনজিউম হবে। সো আমার সাথে সাথে তুই অঙ্কগুলো করবো, আমি মুখে মুখে কীভাবে করি দেখবা। সো 9500, তাহলে অবচয় হচ্ছে কত টাকা? 9500 টাকা। ওকে, সো আমাদের অঙ্ক অলমোস্ট শেষ। 4টা সমন্বয়ের কাজ আমরা কমপ্লিট করেছি এবং এখানের মধ্যে আমরা প্রত্যেকটা আইটেমই যেগুলো আয় এবং ব্যয় সেগুলো আমরা নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব। আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের কী বের হবে? নেট লাভ। দেখি আয়ের মধ্যে কী কী ছিল। আয়ের মধ্যে এইটুক ছিল হচ্ছে কত? 4,10,000 আর 9, 4,19,000 টাকা। এবং ব্যয়গুলোকে আমরা ক্যালকুলেশন করি, দেখি ব্যয়গুলো কত হলো। ব্যয়গুলো হচ্ছে 1,80,000 যোগ 5, 1, 2, 5,000 যোগ 8,000, 22,000, 10,000 আর 9,500, তাহলে 19,500। তাহলে টোটাল ব্যয় হচ্ছে কত টাকা? টোটাল ব্যয় হচ্ছে 2,34,500। তো আয় থেকে ব্যয়টা আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের কি বের হবে? বাদ দিলে আমাদের বের হবে হচ্ছে নিট লাভ। সো নিট লাভ কত? নিট লাভ হচ্ছে 1,84,500 টাকা। তো 1,84,500 টাকা হচ্ছে আমাদের নিট লাভ। 1,84,500 টাকা আমাদের নিট লাভ। আমি উত্তর দিয়ে দিছি যাতে তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো। সো আমাদের উত্তর হচ্ছে 1,94,000 কত টাকা বলো? 500 টাকা। সো আমরা কি করলাম? সকল আয় থেকে সকল ব্যয়গুলোকে বাদ দিলাম। আয় থেকে ব্যয় বাদ দিলে কী বের হবে? নিট লাভ। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আয়ের কোনো ক্লাসিফিকেশন হয় না, ব্যয়ের কোনো ক্লাসিফিকেশন হয় না। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের খ নাম্বার গেলো। এবার হচ্ছে আমরা কি করব? গ নাম্বারটা করব। গ নাম্বারে কি করতে বলছে? গ নাম্বারে বলছে নীল আকাশ ট্রেডিংয়ের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আসো আমরা এবার সম্পদের পরিমাণ নির্ণয় করব। সো সম্পদের পরিমাণ নির্ণয় করি। বিবরণের ঘর আঁকলাম, সরি। ওকে, তাহলে আমাদের এখন বিবরণ আমরা এখন করবো মোট সম্পদের পরিমাণ। মোট সম্পদ মানে হচ্ছে এটি হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীর একটা আংশিক। সো এ ইকুয়ালস টু, দেখো আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে হিসাব সমীকরণের মতো, অর্থাৎ একটা হলো দায় পাশ, একটা হলো সম্পদ পাশ, আর একটা হলো দায় ও মালিকানা সত্ত্ব পাশ। সো আমাদের শুধু কি বলছে? আমাদের শুধু মোট সম্পত্তি নির্ণয় করতে বলছে। তার মানে এই অংশটা না, অনলি এই সম্পদ লাগবে। তো আমাদের শুধু সম্পদ অংশটা বের করতে হবে। আচ্ছা, আমরা এখানে নীল আকাশ আমি একটা লিখে দিচ্ছি, এরপর আর লিখবো না, এগুলো তোমাকে লিখতে হবে। নীল আকাশ ট্রেডিং আর্থিক অবস্থার, নীল আকাশ ট্রেডিং আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বলতে বোঝায় সম্পদ দায় মালিকানা সত্ত্ব, যেখানে শুধু কি নির্ণয় করতে বলছে? সম্পদ। এর জন্য এখানে আমরা লিখব আংশিক। আংশিক কথাটি লিখলাম কেন? কারণ সম্পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী এখানে নির্ণয় করতে বলে নাই। দ্যাটস ওয়াই আমরা, যেহেতু শুধু সম্পদ নির্ণয় করতে বলছে, এর জন্য আমরা আংশিক লিখলাম। আর যদি সম্পূর্ণটা নির্ণয় করতে বলতো তাহলে আমরা আংশিক লিখতাম না।
এবার আমরা তারিখ লিখব। তারিখ লেখার বিষয়ে একটি সতর্কতা, 31শে ডিসেম্বর 2024। দেখো আমি কিন্তু এখানে সমাপ্ত বছর লিখি নেই, আগের এটা দেখো আমি কিন্তু কি লিখেছিলাম, সমাপ্ত বছরের জন্য লিখেছিলাম। সো আয় বিবরণী প্রস্তুত করা হয় একটি সম্পন্ন কালের জন্য, একটি সমাপ্ত বছরের জন্য। আর আর্থিক অবস্থার বিবরণী করা হয় একটি সুনির্দিষ্ট দিনের জন্য। যদি একটা এমসিকিউ পরীক্ষা আসে, আয় বিবরণী প্রস্তুত করা হয় ড্যাশ, উত্তর হচ্ছে একটি হিসাবকালের জন্য বা একটি সমাপ্ত বছরের জন্য। আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় একটি সময়বিন্দুর জন্য। সময়বিন্দু বলতে আমরা কি বুঝি? সময়বিন্দু বলতে আমরা বুঝি 365 দিন, যে কোনো একটা দিনে বা একটা নির্দিষ্ট দিনে। সো এটা হচ্ছে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তারিখে, এগুলো কিন্তু এমসিকিউ আসে। নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয় কি? আর্থিক অবস্থার বিবরণী। আর একটি হিসাবকাল হচ্ছে আয় বিবরণী। বিবরণ টাকা টাকা টাকা। তাহলে আমাদের সম্পদের ক্ষেত্রে প্রথমে আমরা লিখব হলো চলতি সম্পদ। প্রথমে চলতি সম্পদ লিখব, এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে হলো একটু নিচে লিখি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে হলো স্থায়ী সম্পদ। ওকে, প্রথমে আমরা অঙ্কটা যাই। এখানের মধ্যে কোনটা কোনটা সম্পদ ছিল আমরা সম্পদগুলো লিখি। এটা কি ছিল? চলতি সম্পদ, লিখলাম চশ। ব্যাংক জমা, এটা কি ছিল? চশ, চলতি সম্পত্তি। এই সুদটা যেটা হচ্ছে বকেয়া ছিল, বকেয়া বিনিয়োগের সুদ, এটাও কি? চলতি সম্পত্তি। অফিস সরঞ্জাম, এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি। প্রাপ্য হিসাব, চলতি সম্পত্তি। অফিস সাপ্লাইস, যে অংশটা ব্যবহার সেটা খরচ, আর যতটুকু রয়েছে ততটুকু হচ্ছে চলতি সম্পদ। প্রদেয় হিসাব, এটা হচ্ছে চলতি দায়। এটা আমাদের লাগবে না, কারণ আমাদের দায় নির্ণয় করতে বলে নাই, দ্যাটস ওয়াই এটা আমাদের দরকার নাই। সেবাই গেল মূলধন, মূলধন আমাদের লাগবে না, কারণ এটা হচ্ছে মালিকানা সত্তরাংশ, এটা দরকার নাই, শুধু সম্পদ নির্ণয় করতে হবে। অনুপার্জিত, এটা হচ্ছে চলতি দায়, এটা লাগবে না। কেন লাগবে না? কারণ অনুপার্জিত সেবায় এই অংশটা হচ্ছে চলতি দায়, আমাদের চলতি দায় নির্ণয় করতে বলে নাই। উত্তোলন, এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে প্রতি মালিকানা সত্ত্ব, এটা লাগবে না। ভাড়া খরচ ওকে, উপযোগ খরচ ওকে। আর পুঞ্জীবিত অবচয়, এটা হচ্ছে সম্পত্তি থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো এই হচ্ছে আমাদের কাজ। এখন জাস্ট এইগুলো আমরা বসিয়ে দিব, তাহলে আমাদের গ নাম্বার উত্তর হবে। তো প্রথমে আমরা লিখব হচ্ছে নগদ জমা কত টাকা? 60,000 টাকা। নগদ 60,000 টাকা। নগদ 60,000 টাকা। নগদ জমা কত? 60,000 টাকা। এটার সাথে কোনো কাজ নাই, তাই 2 নম্বর কলমে লিখব। এরপরে হচ্ছে ব্যাংক জমা হচ্ছে 1,05,000 টাকা। ব্যাংক জমা 1,05,000 টাকা। 1,05,000 টাকা। ব্যাংক জমা 1,05,000 টাকা। এরপরে হলো 10% বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে 1 লক্ষ টাকা। 10% বিনিয়োগ, 10% না তো 9%। 9% বিনিয়োগ, 9% বিনিয়োগ কত? 1 লক্ষ টাকা। আচ্ছা, চলতি সম্পত্তি, এই শিরোনামটা 3 নম্বর কলামে টোটাল দীর্ঘমেয়াদী বিনিয়োগ 3 নম্বর কলামে, টোটাল স্থায়ী সম্পত্তি 3 নম্বর কলামে। যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে একটা আইটেমই যাবে, সো আমরা এটা কোথায় লিখবো বলো তো? তৃতীয় কলামে লিখব। কেন?
কারণ টোটাল চলতি সম্পত্তি তৃতীয়তে, টোটাল দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং টোটাল স্থায়ী সম্পদ। সো এইটা এই আইটেমের মধ্যে অন্য কোনো এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আর কোনো আইটেম নাই, দ্যাটস ওয়াই আমরা এটা তৃতীয় কলামে লিখলাম। ওকে, কেন লিখলাম এটা আমি বলে দিলাম। তারপরে হলো এরপরে আসে হলো অফিস সরঞ্জাম হচ্ছে কত টাকা? 95,000। দেখো অফিস সরঞ্জামের সাথে এখানে একটা দাগ ছিল, তাহলে অফিস সরঞ্জাম হচ্ছে 95,000 টাকা। অফিস সরঞ্জামের সাথে কি কাজ করতে হবে? অফিস সরঞ্জামের সাথে দেখো এখানে পুঞ্জীবিত অবচয় ছিল কত? 6,000 টাকা। এই 6,000 টাকার সাথে চলতি বছরের অবচয় কত পেয়েছিলাম সেই দুটো যোগ করতে হবে। দেখো চলতি বছরের অবচয় আমরা কত পেয়েছি? চলতি বছরের অবচয় পেয়েছি, এই যে চলতি বছরের অবচয় কত টাকা? 9,500 টাকা। সো আমরা যেটা করব এখন 6,000 টাকা হচ্ছে এই 24 সালের পূর্বের পুঞ্জীবিত অবচয়, আর কারেন্ট বছর হচ্ছে কত? 9,500। তাহলে 6,000 যোগ 9,500, তাহলে টোটাল পুঞ্জীবিত অবচয় কত হবে? 9 আর 6 15, তাহলে 15,500 টাকা। 15,500 টাকা হচ্ছে টোটাল পুঞ্জীবিত অবচয়। তাহলে পুঞ্জীবিত অবচয় একটি কেমন হিসাব? এটি হচ্ছে একটি প্রতি সম্পত্তি হিসাব। কার প্রতি সম্পত্তি? অফিস সরঞ্জাম। প্রতি সম্পত্তি কী করে? ওই সংশ্লিষ্ট সম্পত্তিকে হ্রাস করে। তাহলে পুঞ্জীবিত অবচয় অফিস সরঞ্জামকে হ্রাস করবে। কত টাকা দ্বারা হ্রাস করবে? 15,500 টাকা দ্বারা কি করবে? হ্রাস করবে। 15,500 টাকা দ্বারা হ্রাস করবে। তাহলে অফিস সরঞ্জাম কত? 9,500 টাকা। সো 9,500 টাকা অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম অফিস সেই কালার দিয়ে লিখি, কালো দিয়ে। অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হচ্ছে, যেহেতু দাগ আছে, সো দাগ আছে, আমরা কয় নাম্বার কলামে লিখবো? 1 নম্বরে 95,000 টাকা মাইনাস পুঞ্জীবিত অবচয়। সো ওই পুঞ্জীবিত অবচয় হচ্ছে কত? 15,500। 15,500। সো 95,000 মাইনাস 15,500, তাহলে কত? 79,500 টাকা হচ্ছে তোমার ডেটা স্থায়ী অফিস সরঞ্জামের টাকা। এইবার দেখো অফিস সরঞ্জামের ক্ষেত্রে, অফিস সরঞ্জামের পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি লিখতে হবে 54,000 টাকা। 54,000 টাকা, 54,000 টাকা। প্রাপ্য হিসাব কত টাকা? 54,000 টাকা। প্রাপ্য হিসাব কত টাকা? 54,000 টাকা লিখলাম। চলতি সম্পত্তিতে প্রাপ্য হিসাব এত টাকা। এরপরে দেখো, এরপরে যেটা করতে হবে, প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি, বেতন খরচ ওকে, অগ্রিম বীমা এত টাকা। অফিস সাপ্লাইস, এখন দেখো অফিস সাপ্লাইস এটা সমন্বয় কি বলা আছে? অফিস সাপ্লাইস বছরের শেষে 7,000 টাকা আছে। অফিস সাপ্লাইস বছরের শেষে কত টাকা আছে? 7,000 টাকা। তাহলে বছর শেষে অফিস সাপ্লাইস হচ্ছে 7,000 টাকা। শুরুতে ছিল 15,000 টাকা, 8,000 টাকা খরচ হয়েছে এবং 7,000 টাকা বছর শেষে আছে। সো আমরা এখন 7,000 টাকা লিখব। চলতি সম্পত্তি 7,000, চলতি সম্পত্তির মধ্যে অফিস সাপ্লাই 7,000 টাকা লিখব। অফিস সাপ্লাইস কত টাকা? 7,000 টাকা। অফিস সাপ্লাইস হচ্ছে কত টাকা? 7,000 টাকা। আচ্ছা, এখানে তুমি চাইলে দেখাই দিতে পারো 15,000 মাইনাস কি 8,000 টাকা খরচ হয়েছে। শুরুতে 15,000 ছিল, 8,000 টাকা খরচ হয়েছে, কত টাকা আছে? 7,000 টাকা আছে। এরপরে দেখো আমাদের পরবর্তী কি আছে আর, এরপরে অফিস সাপ্লাইস গেল, এরপরে হলো এটা নাই, চলতি দায় নাই। তো ওকে, আমাদের সব কাজ ওকে। নগদ, ব্যাংক জমা, বিনিয়োগের সুদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব এবং অফিস সাপ্লাইস খরচ ওকে, সব লিখছে। এবার আমরা একটু সমন্বয়ে দেখব। সমন্বয়ের মধ্যে কোনটা লিখবো? সমন্বয়ের মধ্যে দেখো অনুপার্জিত সেবার অর্ধেক, অনুপার্জিত সেবার। আচ্ছা, এখানে একটা
অগ্রিম বীমা, এই যে একটা অগ্রিম বীমা ছিল, অগ্রিম বীমা কি? অগ্রিম বীমা হচ্ছে একটি সম্পত্তি হিসাব। তাহলে অগ্রিম বীমার 10,000 টাকা ছিল, যার অর্ধেক খরচ হয়েছে। তাহলে 10,000 টাকা সম্পদ, যার অর্ধেক খরচ হয়েছে, তাহলে বাকি থাকলো কত? বাকি অগ্রিম বীমা থাকলো হচ্ছে 5,000 টাকা। বাকি অগ্রিম বীমা থাকলো হচ্ছে 5,000 টাকা। তাহলে অগ্রিম বীমা, তাহলে অগ্রিম বীমা, অগ্রিম বীমা, অগ্রিম বীমা, অগ্রিম বীমা ছিল 10,000 মাইনাস এখান থেকে 5,000 টাকা কি হলো? 5,000 টাকা খরচ হলো। আর থাকলো কত টাকা? থাকলো হচ্ছে 5,000 টাকা। তাহলে তোমার অগ্রিম বীমা হচ্ছে 5,000 টাকা। ওকে, তাহলে দেখো এটা রিলেটেড, দায়ের রিলেটেড, আয়ের সাথে কাজ শেষ। তারপরে সম্পদের সাথে অফিস সরঞ্জাম, এটাও শেষ, এটাও শেষ। ওকে, সো আমাদের সব কাজ ওকে। এখন আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। সো ক্যালকুলেশন করব, এই কয়েকটা যোগ করলে আমাদের মোট চলতি সম্পত্তি বের হবে। তাহলে চলতি সম্পত্তি কত? 60,000 যোগ 1,05,000 1 2 3 যোগ 54 1 2 3 যোগ 7 1 2 3 যোগ 5,000 1 2 3, তাহলে টোটাল 2,31,000 টাকা। 2,31,000 টাকা হচ্ছে টোটাল চলতি সম্পত্তি। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগতে গেলে এত টাকা। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ কত আছে? স্থায়ী সম্পদ হচ্ছে, অফিস সরঞ্জাম ছিল শুধু 79,500, তুমি সেই 79,500 এখানে লিখে দেবে, আর কিছুই নাই। সো 3টা যোগ করলে কত হয়? যোগ হচ্ছে 1,02,3। ওকে, আমাদের এখানে আরেকটা আইটেম, ওনাদের বিনিয়োগের সুদ ছিল কত টাকা? বিনিয়োগ ছিল হচ্ছে 1,00,000 টাকা, আর 9% হচ্ছে কত টাকা ছিল? 9,000 টাকা। তো 5,000 আর এখানে হচ্ছে 9,000 টাকা। তাহলে যোগ 7, তাহলে 2,40,000, 2,40,000। সো 2,40,000 যোগ 1,00,000 দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং হচ্ছে স্থায়ী সম্পদ কত? 79,500। তাহলে টোটাল হচ্ছে 4,19,500। এই 4,19,500কে আমরা কি বলবো? এটা হচ্ছে মোট সম্পদ, মোট সম্পদ। সো মোট সম্পদ হচ্ছে 4,19,500 টাকা। সো দেখি আমাদের উত্তর কত আছে। হ্যাঁ, 4,19,500 টাকা। ক্লিয়ার? তো এইভাবে যদি ধরে ধরে আমি 10টা অঙ্ক করাই এবং যতগুলো কথা বলি, এই কথাগুলো তুমি একটা ক্লাস করার সময় শুধু করলে হবে না, যতগুলো কথা বলি সেই কথাগুলো ভালো করে শুনতে হবে, এবং শোনার পরে এই একবার তুমি দেখে দেখে করবে, এবং নিচ থেকে আবার হচ্ছে নিচ থেকে তুমি আরও 2বার করবা। তাহলে ইনশাল্লাহ তুমি এই আর্থিক বিবরণীতে ইনশাল্লাহ তুমি আটকাবা না। ওকে, আসো এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। ঢাকা বোর্ডের দ্বিতীয় প্রশ্নটি, অর্থাৎ একটি বোর্ডে সাধারণত 2 রকম প্রশ্ন আসে ফার্স্ট পেপারে। প্রথম অঙ্কটা থাকে সেবামূলক, আর পরের অঙ্কটা থাকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের। ব্যতিক্রমও হতে পারে। সো আমরা ঢাকা বোর্ডের দ্বিতীয় প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমাদের টেকনিকগুলো কি মনে আছে? 3টি বিষয় মনে রাখতে বলছিলাম। প্রথম কথা হচ্ছে রেয়ামিলটা সুন্দর মতো পড়বো, কোনটা কোন হিসাব লিখবো। আমি যেভাবে লিখি তুমি সেভাবে পড়ার চেষ্টা করবা। 2 থেকে 3টা অঙ্ক করার পরেই একই হিসাব বারবার আসে, এমন না যে হাজার হাজার ভাই কত হিসাব শিখবো। ভাই এটা লিমিটেড, তুমি অঙ্ক করলেই বুঝতে পারবা, লিমিটেড কিছু বিষয় বারবার পরীক্ষা আসে। সো কোনটা কোন হিসাব এটা পড়বো। দ্বিতীয়ত হচ্ছে সমন্বয় পড়বো। তৃতীয় হচ্ছে দাগ দেবো। আসো কথা না বলি আমরা শুরু করি। তো দেখো, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি বলতো? এটি হচ্ছে একটি চলতি সম্পত্তি। প্রদায়ী হিসাব, প্রদায়ী হিসাব কি? একটি চলতি দায়। ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের। সো এটা নিয়ে আমাদের একটু ক্যালকুলেশন আছে। সো ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের সম্পদ, ক্রেডিট জের হচ্ছে দায়। সো এটা নিয়ে আমরা একটু
স্টাডি করব। এই অঙ্কের মধ্যেই ব্যাট চলতি হিসাব নির্ণয় করতে বলেছে ক নম্বরে। মজুদ পণ্য 1-1-24। সো 1-1-24 এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, আর প্রারম্ভিক মজুদ হচ্ছে একটি ব্যয় হিসাব, আর সমাপনী মজুদ হচ্ছে চলতি সম্পত্তি। মজুরি একটি হচ্ছে ব্যয় হিসাব, প্রত্যক্ষ খরচ। উত্তোলনও হচ্ছে মূলধন। উত্তোলন কত টাকা? 20,000 টাকা। আর মূলধন কত? 3,10,000। সো এই মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ, আর উত্তোলন হচ্ছে প্রতি মালিকানা সত্ত্ব, এনটি মালিকানা, অর্থাৎ প্রতি মালিকানা সত্ত্ব হিসাব। যন্ত্রপাতি হচ্ছে একটি সম্পদ হিসাব। অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা, এটি হচ্ছে একটি ব্যয় হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি রেয়া মিলে যে দুইটা দেওয়া থাকবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটাই কি বলতো? দুইটাই হচ্ছে পুরাতন। সো অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা হচ্ছে প্রতি সম্পত্তি, যদি হিসাব অনুযায়ী বলি প্রতি সম্পত্তি। 8% ঋণ হচ্ছে একটি কি হিসাব? দীর্ঘমেয়াদী দায় হিসাব। ঋণ বলছি কি 1-1-2024, অর্থাৎ 24 সালের শুরুতে। অঙ্কটা দেখো, এখানে হচ্ছে 24 সালের শুরু, এ হলো 24 সালের শেষ, অর্থাৎ শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত এই ঋণটি ব্যবহার করা হয়েছে। তার মানে এই ঋণটা হচ্ছে পূর্ণ বছরের সুদ হবে। আচ্ছা, এই ঋণের মধ্যে একটা সমন্বয় আছে। পার্সেন্টেজ থাকা মানে মনে রাখবা গুপ্ত সমন্বয়, রেয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। সো এখানে একটা সমন্বয় আছে ঋণের সুদ। 10% বিনিয়োগকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পদ হিসাব। সো 10% এই বিনিয়োগের সুদটা হচ্ছে একটা গুপ্ত, রেয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। কারণ এর কাজ সমন্বয়ের মতো, অর্থাৎ বিনিয়োগ ছাড়াও সুদের কাজ আছে। বেতন 10 মাস, এটাও কি একটা গুপ্ত সমন্বয়। বেতন 10 মাস, তার মানে 2 মাস বকেয়া আছে। বেতন হচ্ছে একটি ব্যয় হিসাব। আচ্ছা, আর এর সাথে বকেয়া বেতন আছে। বকেয়া বেতন কি বলতো? দায় হিসাব। তাহলে শুধু বেতনটা হচ্ছে ব্যয় হিসাব, 2 মাস বকেয়া আছে, বকেয়া বেতনটা কি হিসাব? ব্যয় বকেয়া থাকলে সেটা দায় হিসাব। আর ঋণের সাথে ঋণের সুদ হচ্ছে একটি কি হিসাব? ঋণের সুদ হলো একটা কি হিসাব? ব্যয় হিসাব। আর ব্যয় বকেয়া থাকলে কি হবে? দায় হবে। তাহলে আবার বলি, ঋণটা হচ্ছে একটি দায় হিসাব, ঋণের সুদটা হচ্ছে একটি ব্যয় হিসাব, আর ঋণের সুদ বকেয়া থাকলে সেটা হবে দায় হিসাব। বিনিয়োগ হচ্ছে সম্পত্তি, আর বিনিয়োগের সুদ, সম্পত্তির সুদ হচ্ছে আয়। সম্পত্তির সুদ কি? আয়। আর আয় বকেয়া থাকলে, অর্থাৎ বিনিয়োগের সুদ বকেয়া থাকলে সেটা হবে কি? একটা সম্পদ, চলতি। এটা হলো চলতি সম্পদ। ওকে। পণ্য ক্রয় বিক্রয়। ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। ব্যয় হিসাব। আর বিক্রয় হচ্ছে একটি কি হিসাব? বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। ইজারা সম্পত্তি, এটা একটি সম্পত্তি। আর ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, এটাও একটা গুপ্ত সমন্বয়। এটাও কি একটা রেয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। কেন? ইজারা 10 বছরের জন্য নিয়েছে, অর্থাৎ প্রত্যেক বছরে এটা কি করতে হবে? অবলম্বন করতে হবে। সো ইজারাটা হচ্ছে 80,000 টাকা, এটা হচ্ছে সম্পদ। কিন্তু ইজারা সম্পত্তি 80,000 টাকা কয় বছরের জন্য? 10 বছরের জন্য। তাহলে এক বছরে অবলোপন কত টাকা? এক বছর হচ্ছে 8,000 টাকা। সো প্রত্যেক বছরে অবলোপন করতে হবে কত টাকা? 8,000 টাকা। সো এই 8,000 টাকা হচ্ছে ব্যয় হিসাব। তার মানে এর মধ্যে সম্পত্তিও আছে, আবার কি আছে বলো তো? ব্যয় আছে। তাহলে ইজারা সম্পত্তি 80,000, এটা হচ্ছে সম্পত্তি। আর এই 80,000 টাকা থেকে 8,000 টাকা প্রত্যেক বছরে কি করতে হবে? অবলোপন করতে হবে। ব্যাংক জমাও কি বলতো? একটি চলতি সম্পত্তি। সো এই যে সুন্দর মতো যে রেয়া মিলটা পড়ে নেওয়া, যদি এই কাজটা তুমি করতে পারো ভাই, আর্থিক বিবরণী সব থেকে সোজা। আমি জানি এই কথাটা বলার পরে তুমি হাসবা, কিন্তু আমার সাথে যদি জাস্ট কয়েকটা অঙ্ক করো, আমি যে স্টাইলে করি, তুমি দেখবা যে জাস্ট 2 থেকে 3টা অঙ্ক করার পর একই কথা বারবার আসবে। 2 থেকে 3টা অঙ্ক আমার বেশি সময় লাগবে, এরপরে দেখবা দ্রুত করব আমরা। সো এইভাবে যদি আমি একবার পড়ে নিই রেয়া মিলটা, এবার আমি যে স্টাইলে করি, 2 থেকে 3টে করার পর তুমি বলবা সব থেকে ইজি হচ্ছে আর্থিক বিবরণী। আমার এই সিলেক্টিভ 10টা ম্যাথ যদি তুমি আমার সাথে করতে পারো, আর্থিক বিবরণী তুমি কনফিডেন্টলি বলবা যে ভাই আমি 20-এ 20 পাবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো লেগে থাকো। প্রথম 1-2টা অনেক কষ্ট হবে, আবারও বলতেছি, প্রথম 1-2টা অঙ্ক অনেক কষ্ট হবে। প্রথম 2 থেকে 3টা অঙ্ক অনেক কষ্ট হবে। চতুর্থ অঙ্ক থেকে দেখবা যে তুমি একদম পানি মনে হবে, যে ভাই একদম ইজি। ঠিক আছে? আর আমার কথাগুলো, আমার টেকনিকগুলো ফলো করো। এরপরে দেখো, আসো আমরা সমন্বয়গুলো পড়বো। আমরা এখন সমন্বয়গুলো পড়ার চেষ্টা করব।
সমন্বয় কি বলছে, 1/7/2024 তারিখে 70,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। তাহলে যন্ত্রপাতি ক্রয় করছে কবে? যন্ত্রপাতি দেখো, যন্ত্রপাতি ক্রয় করলো হলো, যন্ত্রপাতি ক্রয় করছে কবে? যন্ত্রপাতি ক্রয় করছে 1/7/24, অর্থাৎ বছরের কি মাঝখানে। তারপর কত টাকা কিনছে? কত টাকা? তোমার হচ্ছে 70,000 টাকা। 70,000 যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। আচ্ছা, ভালো কথা। তার মানে 70,000 টাকার যে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে সেটা কবে? বছরের মাঝখানে। তার মানে এই মেশিনটা প্রতিষ্ঠানে ইন করলো বছরের মাঝখানে। তার মানে এই 70,000 টাকার অবচয় পূর্ণ বছরের হবে না, অর্ধেক বছরের হবে। কারণ এই 70,000 টাকার ধরো এই হলো একটা বছর, তুমি মাঝখানে একটা মেশিন কিনলা, সো এই হলো হিসাবকাল শেষ। তার মানে কি, মাঝখানে আসলো, তুমি 6 মাস ব্যবহার হলো মেশিনটা, তাহলে 6 মাসের অবচয় হবে। তাহলে এই 70,000 টাকার উপরে 6 মাসের অবচয় ধরতে হবে। আচ্ছা, হিসাবভুক্ত আছে, তার মানে অলরেডি যন্ত্রপাতির সাথে হিসাবভুক্ত আছে। সংস্থাপন ব্যয় 10,000 টাকা। সংস্থাপন ব্যয় কত? 10,000 টাকা। তাহলে সংস্থাপন ব্যয় কত টাকা? 10,000 টাকা। সংস্থাপন ব্যয়ের কাজ কি? একটি মেশিন, একটি সম্পত্তি, কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ওই সম্পত্তিটি ব্যবহার করার আগ পর্যন্ত, ক্রয় থেকে শুরু করে ব্যবহার করার আগ পর্যন্ত যাবতীয় খরচ সব কিছু সম্পত্তির নামে লিখতে হয়। কার নামে লিখতে হয়? সম্পত্তির নামে যোগ করতে হয়। যেমন ধরো মেশিন ক্রয় করার পর তোমার অতিরিক্ত ভ্যাট লাগতে পারে। এরপরে তোমার হচ্ছে মেশিন কিনতে পরিবহন খরচ, ধরো তুমি চিটাগাং থেকে একটা মেশিন কিনলা, সেটা তুমি ঢাকায় আনতে পরিবহন খরচ লাগতে পারে, সো এই পরিবহন খরচ। এরপরে সংস্থাপন, অর্থাৎ একটা এসি কিনলা, এসিটা তো তুমি বাসায় এসে ফিটিং না করলে, সঙ্গে ইনস্টলমেন্ট না করলে তুমি সেটা কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না। সুতরাং তুমি একটা এসি কিনলে, ঘরে আনলা, ঘরের সাথে সাথে কিন্তু বাতাস দেবে না, সেটাকে ইনস্টলমেন্ট করতে হবে, সংস্থাপন করতে হবে। মানে তুমি এসিতে রিমোট চালিয়ে অন করে বাতাসটা না পাওয়া পর্যন্ত যত খরচ আছে সব খরচ কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে ভ্যাট, মেশিন ক্রয়ের সাথে ভ্যাট যোগ করতে হবে, পরিবহন যোগ করতে হবে, সংস্থাপন ব্যয় যোগ করতে হবে। ব্যবহার করার আগ পর্যন্ত যত খরচ আছে সব মেশিনের মূল্যের সাথে যোগ করতে হবে, এবং এইগুলোর নামে আলাদা কোনো হিসাব হবে না, সবই হবে মেশিন হিসাব। ভ্যাট বাবদ যে টাকা তুমি লিখবা মেশিন হিসাব, মেশিনের পরিবহন খরচ তুমি লিখবা মেশিন হিসাব, সংস্থাপন ব্যয় সেটাও তুমি কি লিখবা? মেশিন হিসাব। তার মানে একটি মেশিন ব্যবহার করার আগ পর্যন্ত যাবতীয় খরচ মেশিনের নামে অন্তর্ভুক্ত করতে হবে, মেশিন নামে হিসাবটা লিখতে হবে, আলাদা সংস্থাপন ব্যয় লেখা যাবে না। তাহলে সবগুলো মেশিনের সাথে যোগ করতে হবে। ক্লিয়ার? সো এই 10,000 টাকা, তুমি এই 10,000 টাকা কী করবা বলো তো? মেশিনের সাথে যোগ করবা। কিন্তু ভুলবশত তুমি কি করে ফেলছো? ভুলবশত ভাই তুমি মজুরির সাথে অন্তর্ভুক্ত করেছো। তাহলে মজুরির সাথে যদি অন্তর্ভুক্ত করো, উচিত ছিল কি? উচিত ছিল যা উচিত ছিল তাই করো, যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে, এটা তুমি করো নাই, ভুল করছো। কি? মজুরির মধ্যে অন্তর্ভুক্ত মানে মজুরির সাথে যোগ করছো, এটা তুমি করে ভুল করছো। তাহলে তোমাকে ভুলটা কারেকশন করতে হবে কিভাবে? মজুরি থেকে যোগ করে ভুল করছো, এখন মজুরি থেকে তোমাকে বিয়োগ করে কারেকশন করতে হবে। এই টাকাটা মজুরির বিরুদ্ধে যাবে না, যাবে হচ্ছে যন্ত্রপাতির সাথে। তাহলে ভুল কারেকশন, এটা যোগ করে তুমি ভুল করছো, এখন তুমি বিয়োগ করে কারেকশন করো। এবং যন্ত্রপাতির সাথে যা করা উচিত, এই 10,000 টাকা কি পানির মধ্যে ফালাই দিবা? মজুরি থেকে বের করে আনলা মাইনাস করে, এটা কি পানির মধ্যে ফালাই দেবা? না, এটা কি করবা ভাই? যন্ত্রপাতির সাথে যোগ করবা। তাহলে এই 10,000 টাকা মজুরির সাথে বিয়োগ করে যন্ত্রপাতির সাথে কি করবা? যোগ করবা। তাহলে এখানে এইটা পড়ে আমরা একটু দাগ দেই, কার কার সাথে দাগ হবে আমরা একটু দাগ দিই। দেখো, প্রথমত হচ্ছে মজুরি থেকে বিয়োগ করতে হবে, ওকে। তারপর হচ্ছে যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে, মজুরি থেকে বিয়োগ, যন্ত্রপাতির সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপরে আসি, এরপরে দ্বিতীয় সমন্বয়টি বলা হয়েছে, মোট অনাদায়ী পাওনা 4,000 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% রাখতে হবে। একটি বিষয় বলে রাখা ভালো, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি মোট 4টা বিষয়। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা
অনাদায়ী পাওনার সঞ্চিতির রিয়ামেলের যে দুটো থাকে সে দুটো হচ্ছে পুরাতন, আর সমন্বয়ের যে দুটো থাকে সেটা হচ্ছে নতুন। আর সমন্বয়ের বিষয়গুলো কি থাকে? নতুন থাকে। সো মোট অনাদায়ী পাওনা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোট অনাদায়ী পাওনা বলতে আসলে কি বোঝায়? দেখো, মোট অনাদায়ী পাওনা 4,000 টাকা। আমরা একটু আগেরটায় আসি। দেখো, রেয়া মিলে মোট অনাদায়ী 3,000 টাকা। সো আমি একটু লিখি। দেখো, মোট অনাদায়ী পাওনা মানে কি? মোট অনাদায়ী পাওনা ইকুয়ালস টু নতুন অনাদায়ী পাওনা যোগ পুরাতন অনাদায়ী পাওনা। ভালোভাবে বুঝো, মোট অনাদায়ী পাওনা এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে নতুন অনাদায়ী পাওনা যোগ পুরাতন অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা শব্দটা দুই রকমের, একটা নতুন অনাদায়ী পাওনা, একটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। সো নতুন আর পুরাতন দুইটা যোগ করলে মোট অনাদায়ী পাওনা। তো অঙ্কে বলা আছে যে মোট অনাদায়ী পাওনা হচ্ছে 4,000। সমন্বয় বলছে কি মোট অনাদায়ী পাওনা কত টাকা? মোট অনাদায়ী পাওনা হচ্ছে 4,000 টাকা। আচ্ছা, আর রেয়া মিলের যে অনাদায়ী পাওনা দেওয়া আছে এই 3,000 টাকা। রেয়া মিলেরটা এটা হচ্ছে পুরাতন। রেয়া মিলেরটা কত? পুরাতন। রেয়া মিলের অনাদায়ী পাওনা হচ্ছে 3,000 টাকা। সো আমি লিখলাম রেয়া মিলের পুরাতন অনাদায়ী পাওনা 3,000। এখন তুমি আমাকে বলো, মোট যদি 4,000 হয়, পুরাতন যদি 3,000 হয়, নতুন কত? অর্থাৎ এই 3,000 টাকা প্লাস এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস। অর্থাৎ 3,000-এর সাথে কত যোগ করলে 4,000 হবে? তার মানে এখানে হচ্ছে 1,000 টাকা হলো কি? নতুন অনাদায়ী পাওনা। সুতরাং নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 1,000 টাকা। তা আমরা এখানে একটু লিখব, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে কত? নতুন অনাদায়ী পাওনা নতুন হচ্ছে 1,000 টাকা। নতুন কত টাকা? 1,000 টাকা। ওকে। অনাদায়ী পাওনার সঞ্চিতি 10% রাখতে হবে। অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখতে হয় প্রাপ্য হিসাবের উপর, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা সম্ভব নয় সেটি হচ্ছে অনাদায়ী পাওনা বা কুড়ি। তাহলে এই অনাদায়ী পাওনার সঞ্চিতির সাথে সমন্বয় সম্পর্ক আছে, এর জন্য আমরা দাগ দিলাম। এবং আরও একটা জায়গায় দাগ দেবো, সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের সাথে। প্রাপ্য হিসাবের সাথে কেন দাগ দিলাম? কারণ হচ্ছে নতুন অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হয়। ঠিক আছে? অঙ্কের মধ্যে অনেক কিছু আছে, এই অঙ্কটা ভালোভাবে সমাধান করলে অনেকগুলো অঙ্ক তোমার ঠিক হয়ে যাবে। অর্থাৎ তুমি মাত্র 3টা অঙ্ক আমার কথা মতো শুধু 3টা অঙ্ক করবা, 2 থেকে 3টা। এর পরবর্তী দেখবা সব অঙ্ক পানি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখি তারপরে কি বলা আছে। যন্ত্রপাতির উপরে 10% অবচয় ধার্য করতে হবে। যন্ত্রপাতির উপরে 10% অবচয় ধার্য করতে হবে। তো আসো, যন্ত্রপাতি কোথায় আছে? যন্ত্রপাতির সাথে আমরা দাগ দিই। এই যন্ত্রপাতির সাথে আগে একটা দাগ আছে, সো এখানে আর একটা দাগ দিলাম। দেখো, এই যে একটা দাগ ছিল, আর একটা দাগ দিলাম। কেন 2টা দাগ দিলাম? তার মানে যন্ত্রপাতির সাথে দুইটা সমন্বয় সম্পর্ক আছে। ওকে, সো যন্ত্রপাতির অবচয় দেখি, পুঞ্জীবিত অবচয় কি কোথাও আছে? পুঞ্জীবিত অবচয় নাই। আচ্ছা, এরপরে তাহলে যন্ত্রপাতির অবচয়, এটা কাজটা ক জায়গায় করতে হবে? 2 জায়গায় করতে হবে। এরপরে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 69,000 টাকা। সমাপনী মজুত পণ্য। আচ্ছা, এখানে আমরা যে যন্ত্রপাতি একবার হবে, যন্ত্রপাতি থেকে এটা কি করবা? যন্ত্রপাতি থেকে একবার বিয়োগ করবা অবচয়টা, আর একবার হচ্ছে পরিচালন ব্যয়ে যাবে অবচয়টা। অবচয় হচ্ছে একটি ব্যয় হিসাব, অবচয় একটি কী হিসাব? ব্যয় হিসাব। পরিচালন ব্যয়ে যাবে। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 69,000 টাকা। সো সমাপনী মূল্যায়ন করা হয়েছে কত টাকা? 69,000 টাকা। সো সমাপনী মজুত পণ্য, তাহলে সমাপনী মজুত পণ্য এটা কোথায় কোথায় যাবে? এটি হচ্ছে সমাপনী মজুত পণ্য হচ্ছে একটি চলতি সম্পত্তি। কি সম্পত্তি? একটি চলতি সম্পত্তি। সো এটা চলতি সম্পত্তিতে যাবে। এবং আরেকবার হচ্ছে আয় বিবরণীতে বিক্রয়যোগ্য পণ্য থেকে বিয়োগ করতে হবে। বিক্রয়যোগ্য পণ্য থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এই হচ্ছে আমাদের কাজ। প্রথমে কি? ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। আসলে আমাদের কোনটা কোন হিসাব কোথায় যাবে এর জন্য কিন্তু একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, অর্থাৎ কখন কি করতে হবে। দেখো, এখানে কি লেখা আছে? 1 নাম্বার, বিশদ আয় বিবরণী সংক্ষিপ্ত। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে? মোট মুনাফা। তারপর হচ্ছে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা।
অপরিচালন আয় অপরিচালন ব্যয় যোগ করলে সেটা হচ্ছে আমাদের নিট মুনাফা। এই হচ্ছে আমাদের আয় বিবরণী সংক্ষিপ্ত ছক। এটাকে বিস্তারিতভাবে করলে শুধু নিট বিক্রয় কিভাবে বের করতে হয়, বিক্রয়ের সাথে যাবতীয় আইটেম যোগ বিয়োগ করতে হয়, ওকে। তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয় যোগ। সো তুমি এইটা, তোমাকে আমি যদি পিডিএফটা দেই, তুমি তখন কি করবে, এটাকে প্রিন্ট আউট করে বা খাতায় লিখে সুন্দর করে এটা তোমার টেবিলের সামনে রাখবা, ওকে। এবং তুমি মোবাইলেও রাখবা, যখন তুমি গাড়িতে বা হচ্ছে কখনো তুমি ফ্রি টাইম পাও, তুমি দেখবা যে এটা মাঝে মাঝে দেখতে থাকবা। আচ্ছা, তাহলে আসো আমরা এখন অঙ্কটা করি। অঙ্কে আমাদের কি করতে বলছে, ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বলছে। সো আমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করব। ভ্যাট চলতি হিসাব প্রস্তুতের জন্য আমরা একটা হিসাব মানে হচ্ছে খতিয়ান, তাহলে আমরা একটা খতিয়ানের ছক কেটে নেব, ওকে। আমরা একটা খতিয়ানের চলমান জের ছক, একটি চলমান জের ছক খতিয়ানের জন্য চলমান জের ছক করে নেব। আচ্ছা, সো এটা হচ্ছে তারিখ। আসলে আমাদের তারিখ খুব একটা এখানে প্রয়োজন হবে না। আমরা কি প্রস্তুত করব, ভ্যাট চলতি হিসাব। সো এটা আমরা লিখব বিবরণ। এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এটা হলো ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, এটা হচ্ছে জের বা উদ্বৃত্ত, এটা হলো ডেবিট জের, এটা হলো ক্রেডিট জের, ওকে। সো প্রথম ভ্যাট চলতি হিসাবের প্রথম কাজ হচ্ছে রেয়া মিলে যে ভ্যাট চলতি হিসাব যে পাশে দেয়া থাকবে ঠিক সেটা আমরা বসাবো। সো রেয়া মিলে ভ্যাট চলতি হিসাব ডেবিট পাশে আছে কত টাকা, 4000 টাকা। সো আমরা লিখব ভ্যাট চলতি হিসাব ডেবিট পাশে কত টাকা, 4000 টাকা। আমরা কি এই 4000 টাকা এখানে লিখবো নাকি জেরে লিখবো? দেখো, আমরা এখানে লিখবো না। কেন লিখবো হচ্ছে জেরের মধ্যে, অর্থাৎ পূর্বে রেয়া মিলের মধ্যে যে ভ্যাট চলতি হিসাব দেওয়া থাকবে সেটা হচ্ছে জের ছিল। কত টাকা জের ছিল, 4000 টাকা। কোন জের ছিল, ডেবিট জের ছিল। আচ্ছা, তাহলে রেয়া মিলের মধ্যে যে ভ্যাট চলতি হিসাব দেওয়া থাকবে সেটা জেরের ঘরে লিখবো। ডেবিট পাশে থাকলে ডেবিট ঘরে, ক্রেডিট পাশে থাকলে ক্রেডিট ঘরে লিখবো। এরপরে দেখো, আমাদের এখন ক্রয় এবং বিক্রয় ভ্যাট সহ বলা আছে। ক্রয় বিক্রয় ভ্যাট সহ কত টাকা, ক্রয় হচ্ছে 2,76,000 টাকা। তো ক্রয় হচ্ছে 2,76,000 টাকা। আমি এই পাশে একটু রাফ করে নিই। ক্রয় ভ্যাট, তাহলে 2,76,000 টাকা ভ্যাট সহ পণ্য ক্রয় 2,76,000। তাহলে ক্রয়ের সাথে আর কোনো কাজ নাই। তাহলে আমরা এই 2,76,000কে ভ্যাট সহ পণ্য ক্রয় মানে কি, কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের মূল্য হচ্ছে 100%, কোনো প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 100%, এটার সাথে অ্যাডিশনাল 15% ভ্যাট যোগ করলাম। অর্থাৎ এটার দাম যদি 100 টাকা হয় তাহলে 100% ভ্যালু যোগ ভ্যাট 15%, তাহলে 100 টাকা কলমটার মূল্য যোগ ভ্যাট 15 = 115%। তার মানে ভ্যাট সহ পণ্য ক্রয়
প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 100%, ভ্যাটের ভ্যালু হচ্ছে 15%। সো ভ্যাট সহ পণ্য ক্রয় বিক্রয় বললে তার মানে ওর মধ্যে 115% ভ্যালু আছে। সো এই ভ্যাট সহ পণ্য ক্রয় মানে এর মধ্যে কি আছে, 115%-এর ভ্যালু আছে। ভ্যাট বের করার জন্য 15 দিয়ে গুণ করব, তাহলে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করলে কি বের হবে, ভ্যাট বের হবে। ওকে, তাহলে 2,76,123 ভাগ 115 ইন্টু 15, তাহলে ক্রয় ভ্যাট বের হবে কত, 36,000 টাকা হচ্ছে ক্রয় ভ্যাট। এখন আসো আমরা একটু বিক্রয় ভ্যাটটা বের করি। বিক্রয় কত আছে, ক্রয় হচ্ছে 2,76,000 আর বিক্রয় কত, বিক্রয় হচ্ছে এত। সো বিক্রয়কে আমরা 115 দিয়ে ভাগ করব এবং 15 দিয়ে গুণ করলে বিক্রয় ভ্যাট পাওয়া যাবে। তাহলে 3,45,000 ভাগ 115 ইন্টু 15, তাহলে 45,000 টাকা হবে বিক্রয় ভ্যাট। 45,000 টাকা হচ্ছে কি ভ্যাট, বিক্রয় ভ্যাট। ওকে, ক্রয় যে পাশে যায় ক্রয় ভ্যাট সেই পাশে যায়, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ভ্যাটও কি ডেবিট। সো এটা সম্পর্কে দেখো, ক্রয় ভ্যাট হচ্ছে একটা সম্পদ। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি তো ভ্যাট প্রোডাক্টের অতিরিক্ত মূল্য আমরা দিই, ধরো এটার দাম 100 টাকা, আমরা 115 টাকা দিয়ে কিনলাম, অতিরিক্ত 15 টাকাতে। এটা আসলে যে দোকানদার ওনার কিন্তু আয় না, এটা মূলত হচ্ছে সরকারের আয়। সরকারের একটি পরোক্ষ আয় হচ্ছে ভ্যাট, সরকারের একটি পরোক্ষ হচ্ছে ভ্যাট। তাহলে ক্রেতা যে কিনে সে কি করে বলতো, সে হচ্ছে তার জন্য একটা খরচ হিসাব। এই প্রোডাক্টটা যদি ভ্যাট না থাকতো আমি 100 টাকা ক্রয় করতে পারতাম, এবং যে বিক্রেতা তার কাছে সেটা হচ্ছে একটি দায় হিসাব। কারণ এই ভ্যাটটা আমার কাছ থেকে নিয়ে বিক্রেতা তার কাছে সংরক্ষণ করে, পরবর্তীতে তিনি কী করে, সরকারকে প্রদান করে। সো ক্রয় ভ্যাট হচ্ছে একজন বিক্রেতা, সে কী করে, পণ্য কেনার সময় সে ভ্যাট প্রদান করে এবং পণ্য বিক্রির সময় সে আবার ভ্যাট আদায় করে। এই যে ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট দুইটার যে পার্থক্য, এটা হচ্ছে জেড বের হয়। তো যাই হোক, এটা নিয়ে একটা এমসিকিউ ক্লাসে বিস্তারিত বলবো। সো আমি মনে রাখবো এভাবে, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ভ্যাট হচ্ছে ডেবিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ভ্যাটও কী বলতো, ক্রেডিট। তাহলে ক্রয় ভ্যাট হচ্ছে 36,000, তাহলে ক্রয় ভ্যাট কোন পাশে যাবে, ডেবিট পাশে। বিক্রয় ভ্যাট হচ্ছে 45,000, এটা কোন পাশে যাবে, এটা যাবে হচ্ছে ক্রেডিট পাশে। সো আমরা লিখি এখানে ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট কোন পাশে, এই ডেবিট পাশে। সো আমরা যেটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা আমরা হচ্ছে এই ঘরে লিখব, ক্রয় ভ্যাট 36,000 টাকা এবং বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট কত, ক্রেডিট পাশে 45,000 টাকা। সো দেখো আগের জের ছিল কত, 4,000 টাকা, এটাও ডেবিট পাস, এটাও ডেবিট পাস, ডেবিটে ডেবিটে কি হয়, যোগ হয়। 4,000 টাকা ছিল, আবার 36,000 টাকা, তাহলে জের হবে কত টাকা, 40,000 টাকা। এবার এটা ভুলে যাও, এই দুটা ভুলে যাও। ডেবিট জের কত টাকা ছিল, 40,000 টাকা, তাহলে ডেবিট কত টাকা, 40,000, এখানে ক্রেডিট কত, 45,000। সো ডেবিটে ক্রেডিটে কি হবে, বিয়োগ হবে, খতিয়ানের নিয়ম। তাহলে 40 এবং 45 বিয়োগ করলে কত হবে, 5,000 টাকা। কোন পাস বড়, ক্রেডিট পাস বড়, তাহলে 5,000 টাকা কি হবে, 5,000 টাকা হচ্ছে ক্রেডিট জের। সো আমাদের আলটিমেটলি এটাই হচ্ছে উত্তর, 5,000 টাকা হচ্ছে ক্রেডিট জের। ওকে, সো আমরা জাস্ট এইভাবে লিখে দিলি কয়ের জন্য এনাফ। আমাদের উত্তর হচ্ছে ভ্যাট চলতি হিসাবে হচ্ছে জের কি, জের হচ্ছে ক্রেডিট 5,000 টাকা। সো আমাদের এই যে ক নাম্বারের উত্তর হচ্ছে 5,000 টাকা। তো এখন আমরা হচ্ছে এখন খ নাম্বার করব। খ নাম্বারে কি করতে বলছে, খ নাম্বারে করতে বলছে হচ্ছে মোট লাভ 1 লক্ষ টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করো, মানে আংশিক আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। সো আংশিক কি করছে, আয় বিবরণী। আমি এই যে আবারও সেইটা দেখাই তোমাকে, দেখো কোনটা করতে বলছে, এটা দেখো পরীক্ষায় প্রশ্নে তোমাকে মোট মুনাফা দিয়ে দিল 1 লক্ষ টাকা মোট মুনাফা ধরে, তোমাকে এখন নিট মুনাফা বের করতে হবে। সো তোমার কাজ হচ্ছে এইটুক। সো এইটুক হচ্ছে তোমার কাজ। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই পরিচালন ব্যয়ের মধ্যে কী কী যায়, অপরিচালন আয়ের মধ্যে কী কী যায়, অপরিচালন ব্যয়ের মধ্যে কী কী যায়। দেখো এগুলো পার্ট বাই পার্ট সব সুন্দর করে দেওয়া আছে, এগুলো সব আমার নিজের তৈরি করা, এখানে কোনো কাট কপি পেস্ট না, আমার মতো করে আমি এখানে সাজিয়েছি। দেখো এখানে লেখা আছে এই যে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি, একটি প্রতিষ্ঠানের, ধরো আমি একজন মুদি দোকানদার, আমার এই প্রতিষ্ঠানে কি হয়, প্রতিদিন চাল ডাল পণ্য আমি ক্রয় করি এবং এইগুলো আমি বিক্রি করি। করতে গেলে কি হয়, একজন কর্মচারী রাখতে হয়, তার বেতন দিতে হয়, দোকানের ভাড়া দিতে হয়,
খাতা কলমে হিসাব রাখতে হয়, মণিহারি, তারপরে মাঝে মাঝে আমার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিতে হয়, বিজ্ঞাপন খরচ, এরপর আমার প্রতিষ্ঠানে একটি ফ্রিজ আছে, আসবাবপত্র আছে, এগুলোর অবচয় ধার্য করতে হয়। এই যে যেগুলো কথা বললাম এইগুলো হচ্ছে পরিচালন ব্যয়। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অপরিচালন। দেখো অপরিচালন আয় কোনগুলা? বিনিয়োগের সুদ, এগুলো আমার রেগুলার কাম না। একজন মুদি দোকানের কাজ কিন্তু রেগুলার, সে ইনভেস্ট করবে, বাইরে কোথাও ইনভেস্ট করে সুদ, ব্যাংক ইনভেস্ট করে সুদ আনবে, এটা কিন্তু তার রেগুলার কাজ না। ব্যাংক জমার সুদ, তার টাকা ব্যাংকে রাখা ছিল সেখান থেকে সুদ। সো এইখানে দেয়া আছে অপরিচালন আয়, তুমি চাইলে এটা প্রিন্ট করে তুমি সামনে রাখতে পারো। ওকে, সো আমরা অঙ্কে যাই। তা আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এখন একটি আংশিক কি বিবরণী প্রস্তুত করতে হবে? একটি আংশিক হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। একটি আংশিক আয় বিবরণী প্রস্তুত করতে হবে। ওকে, বিবরণ টাকা প্রতিষ্ঠানের নাম কি ছিল? নীলাকাশ বিশদ আয় বিবরণী, ব্র্যাকেটে আংশিক লিখতে পারো কারণ সম্পূর্ণটা করতে বলে নাই। 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের জন্য, অবশ্যই এটা লিখবা। তাহলে অঙ্কে আমাকে শুরুতেই মোট লাভ ধরে নিতে বলছে, তো আমি লিখব মোট লাভ। কত টাকা মোট লাভ ধরে নিতে বলছে? মোট লাভ ধরে নিতে বলছে 1 লক্ষ টাকা। তাহলে মোট লাভ এখানে আমি 1 লক্ষ টাকা লিখলাম। এবার মোট লাভ থেকে আমার কাজ হচ্ছে বিয়োগ করব হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা বিয়োগ করব। তো দেখো পরিচালন ব্যয় কোথায় লেখা আছে? পরিচালন ব্যয় দেখো মজুরি, এটা পরিচালন ব্যয় না, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। মজুরি হচ্ছে একটি ব্যয়। এটা কেমন ব্যয়? এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, এটা প্রত্যক্ষ খরচ। ওকে, আচ্ছা, ব্যয়গুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা হিসাব লেখা আছে। যে প্রত্যেকটা হিসাব লিখে রাখলে এটা একটা সুবিধা, সবগুলো পড়ার প্রয়োজন পড়ে না। তুমি শুরুতে যদি একবার পাশে একটু লিখে রাখো। আচ্ছা, এই যে একটা আছে তোমার মজুত পণ্য একটি কি ব্যয় বলো তো? প্রত্যক্ষ ব্যয়। এটি একটি প্রত্যক্ষ ব্যয়। আচ্ছা, এরপরে মজুরি প্রত্যক্ষ ব্যয়। সো প্রারম্ভিক মজুত পণ্য একটি প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এরপরে ব্যয় স্থায়ী সম্পত্তি পরিচালন ব্যয়। এই যে অনাদায়ী পাওনা হচ্ছে একটি পরিচালন ব্যয়। তাহলে যাবে কি পরিচালন, এই দুটা যাবে পরিচালন ব্যয়। ওকে, আমরা একটু লাল দাগ দিই। তো আমাদের যাবে কি পরিচালন ব্যয়, এটা একটা যাবে। তারপরে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা দুটোতে একসাথে কাজ করতে হবে। এরপরে দেখো ঋণের সুদ, এটা হচ্ছে একটি অপরিচালন ব্যয়। তাহলে এটা যাবে অপরিচালন ব্যয়। বিনিয়োগের সুদ, এটা হচ্ছে একটা অপরিচালন আয়, এটা যাবে। বেতন ব্যয়, এটা হচ্ছে একটি পরিচালন ব্যয়, এটা যাবে। এরপর হচ্ছে ক্রয় বিক্রয় যাবে না। ক্রয় বিক্রয় এটি হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে
আমাদের কি হয় মোট লাভ বের হয়। সো এটার অলরেডি কাজ শেষ, এটা আমার দরকার নাই। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য এই যে অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন যেটা, এই যে অবলোপনটা যাবে, ব্যাংক জমা যাবে না। সো আমরা যেখানে যেখানে দাগ দিলাম শুধু এই কাজগুলো করব। আর মোট আদায় পাওনা সঞ্চিতির মধ্যে এই যে এখানে অবচয়, যন্ত্রপাতির অবচয় এটা যাবে, যন্ত্রপাতির অবচয় এটা যাবে। তারপরে হলো মোট অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা তো আমাদের রেয়ামিলের সাথে কাজ করব আমরা। ওকে, সো আমাদের কাজ শুরু করি। প্রথমে আমরা যেটা লিখব সেটা পরিচালন ব্যয় কোনটা যাবে, অনাদায়ী পাওনা দিয়ে শুরু করব। ওকে, সো অনাদায়ী পাওনা এখানে একবার শিখে নাও, প্রত্যেকটা অঙ্কেই বারবার দেখবা যে এই অনাদায়ী পাওনা রিলেটেড সমস্যা থাকবে। আমরা একটু ভালোভাবে বুঝে নিই। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো প্রথম অনাদায়ী পাওনাটা শুধু যে অনাদায়ী পাওনা লেখা থাকে সেটা হচ্ছে পুরাতন। ওকে, আর পুরাতনটা কোথায় পাওয়া যায়, রেয়ামিলে পাওয়া যায়। সো পুরাতন কথাটা কোথায় কোথায় আছে, পুরাতন কথা আছে এই এর পুরাতন প্রথমটা যেটা বলা থাকে না কিছুই, সেটা হচ্ছে প্রথম যেটা কিছু বলা থাকে না সেটা। তাহলে অনাদায়ী পাওনা আর পুরাতন অনাদায়ী, মানে প্রথম যেটা শুধু অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুটো আমরা কোথায় পাবো, রেয়ামিলে পাবো। সো এটি এবং এটি পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় পাবো, রেয়ামিলে পাবো। তো আমাদের রেয়ামিলে দেখো, রেয়ামিলে বলা আছে অনাদায়ী পাওনা কত টাকা, 3000 টাকা, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা, এটাও 3000 টাকা। সো 3000 3000। সো অনাদায়ী পাওনা হচ্ছে, যেহেতু দাগ আছে আমাদের কাজ আছে, সো প্রথম ঘরে লিখব 3000 টাকা, এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাও কত, 3000 টাকা। সো নতুন দুইটা, মাঝখানে যে দুইটা নতুন, এই দুইটা আমরা হচ্ছে কোথায় পাবো, সমন্বয়ে পাবো। সো সমন্বয়ে বলছে কি, দেখো নতুন অনাদায়ী পাওনা কত টাকা, 1000 টাকা, নতুন অনাদায়ী পাওনা কত, 1000। সো নতুন অনাদায়ী পাওনা আমরা লিখবো হচ্ছে কত টাকা, 1000 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা দেয়া থাকে না, এটা বের করতে হয়। এটা কি করতে হয়, এটা বের করতে হয়। সো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে বের করব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব থেকে, প্রাপ্য হিসাব কত টাকা আছে, প্রাপ্য হিসাব আছে 50,000 টাকা, প্রাপ্য হিসাব আছে কত টাকা, 50,000 টাকা। সো 50,000 টাকা হচ্ছে প্রাপ্য হিসাব, মাইনাস নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা কত, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 1000 টাকা। সো এটা থেকে 1000 টাকা বাদ দিব, তাহলে কত হবে, 49,000 টাকা। এই 49,000 টাকা অনাদায়ী পাওনার উপরে বলছে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তাহলে নতুন সঞ্চিতি রাখতে হবে কত টাকা, 10%। সো এটার উপরে 10% করলে কত হবে, 49,000 টাকার উপর 10%। আমরা শিখেছিলাম 10% কি, ডান দিক দিকে এক ঘর আগে একটা দশমিক দিলেই হবে। তাহলে কত হবে, 4,900 টাকা। সো নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 4,900 টাকা। সো প্রথম তিনটা আইটেম হচ্ছে যোগ, তাহলে যোগগুলোকে আমরা তিনটা যোগ করি একসাথে, কত হবে, 3 আর 1 4, 4 4 হচ্ছে 8, কত হবে, 8,900 টাকা। এই 8,900 থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা বাদ দিতে হবে। সো 8,000 থেকে 3,000 বাদ দিলে কত হবে, 5,000। তাহলে 5,900 টাকা হচ্ছে আউটার কলামে, দ্বিতীয় কলামে লিখতে হবে। সো আমাদের পরিচালন ব্যয় সবগুলো হচ্ছে 2 নম্বর কলামে লিখতে হয়, তার সাথে যদি কোনো যোগ বিয়োগ থাকে সেটা 1 নম্বর কলামে লিখবে। ওকে, সো অনাদায়ী পাওনার কাজ শেষ, 5,900। দেন আমাদের পরবর্তী কী কাজ, অনাদায়ী পাওনা সঞ্চিতি দুইটার কাজ ওকে, এটা ওকে, এটা ওকে। আচ্ছা, এরপরে দেখো ঋণের কাজ। ঋণের কাজটা আমরা কিভাবে করব, ঋণ আছে কত টাকা, 40,000 টাকা। সো ঋণের কাজটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, 40,000 টাকা হচ্ছে ঋণ, এই 40,000 টাকা হচ্ছে দায় হিসাব, দীর্ঘমেয়াদী দায়। আর 1/1/24 মানে ঋণটা নিয়েছে বছরের শুরুতে, তার মানে কি পূর্ণ বছরের সুদ হবে, একদম বছরের মানে জানুয়ারির 1 তারিখে নিয়েছে, আর অঙ্ক করতেছি আমরা 31শে ডিসেম্বর, তাহলে পূর্ণ বছরের সুদ হবে। সো এটার উপরে পার্সেন্টেজ করব, কত পার্সেন্ট,
8%, 40,000 টাকা করে আর 8%, 8% করে 5 40, 4 32, 3,200 টাকা, 3,200 টাকা। সো তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো। 40,000 ইন্টু 0.08, 3,200 টাকা। আমি কীভাবে তাড়াতাড়ি করছি এটা বোঝার জন্য এটার সাথে এটা গুণ দেবা, 4 32, এটার সাথে এটা কী করবা, এই প্রথম সংখ্যা আর এই সংখ্যার সাথে গুণ দাও, 4 32 এবং 8% যেহেতু, তাহলে কি 2 ঘর আগে, 10%-এর নিচে নামলে 10% উপর হলে 1 ঘর, আর 10%-এর নিচে নামলে ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে দিবা। 9%, 10% হলে 1 ঘর বাদ দিতাম, সো এই 2 ঘর আমি বাদ দিয়ে দিলাম। 4 32 আর 8%, 10-এর নিচে হলে লাস্টের 2টা শূন্য বাদ দিয়ে দেবা, তাহলে এই 2টা শূন্য বসাই দিলাম। সো এই 2টা শূন্য বসাই দিলাম। 8% 10-এর নিচে থাকলে লাস্টের 2টা শূন্য বাদ, আর যদি 10% হতো তাহলে একটা শূন্য বাদ দিতাম। সো যাই হোক 3,200 টাকা হচ্ছে আমাদের ঋণের সুদ। ঋণের সুদ হচ্ছে এটি একটি কী হিসাব, অপরিচালন ব্যয়। এই লিস্ট আমি দিয়ে দিছি, এটা তুমি দেখবা। আচ্ছা, 3,200 হলো ঋণের সুদ। এরপরে দেখো বিনিয়োগের সুদ। সো বিনিয়োগের সুদটা দেখো 10% বিনিয়োগ হচ্ছে 50,000। সো 50,000-এর 10% করলে কত হবে, 5,000 টাকা। সো 5,000 টাকা হচ্ছে বিনিয়োগের সুদ। আর বিনিয়োগের সুদ কি অপরিচালন আয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে অপরিচালন ব্যয় আর এটা হচ্ছে কি অপরিচালন আয়। তো এই দুটা যাবে। এবং তারপরে হচ্ছে বেতন। বেতন হচ্ছে কয় মাস, 25,000 টাকা 10 মাসের দেওয়া হয়েছে, অর্থাৎ বেতন আমাদের দিতে হবে 1 বছরের জন্য, যেহেতু 1 বছরের অঙ্ক, সো 1 বছরে দিতে হবে। অলরেডি দেওয়া হয়েছে কত, 10 মাস, তাহলে 10 দিয়ে ভাগ করলে 1 মাসে কত হয়, 1 মাসে হয় 2,500। বকে আছে কয় মাস, 2 মাস, মোট 12 মাসের দিতে হবে, অলরেডি 10 মাসের দেওয়া আছে। সো 2 মাসে কত টাকা হয়, 2500 ইন্টু 2500 সমান 5,000 টাকা হচ্ছে বকেয়া। তাহলে বেতন অলরেডি দিয়েছি কত, 25,000, আরও দিতে হবে কত, 5,000, তাহলে টোটাল বেতন বাবদ খরচ কত টাকা, 30,000 টাকা। সো বেতন টোটাল ব্যয় হচ্ছে, মানে তোমার 1 বছরের খরচ দেখাতে হবে। 1 মাসে যদি 2500 টাকা হয়, 1 মাসে যদি 2500 টাকা হয়, তাহলে 12 মাসের খরচ কত টাকা হয়েছে, তাহলে 12 দিয়ে 25, অর্থাৎ 12 দিয়ে 25-এর গুণ দিলেও হবে। তাহলে এখানে 25,000 হচ্ছে তোমার 10 মাসের, আর 2 মাসের বকেয়া, 2 মাসে কত, 5,000 টাকা। তাহলে 5 আর 25 টোটাল বেতন বাবদ ব্যয় হচ্ছে কত টাকা, 30,000 টাকা। এরপরে ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তি, ইজারা আছে কত টাকা, 80,000 টাকা। কয় বছরের জন্য নেওয়া হয়েছে, 10 বছরের জন্য। তাহলে 1 বছরে অবলোপন কত টাকা হবে, 8,000 টাকা। সো এটা কোথায় যাবে, পরিচালন ব্যয় যাবে। ওকে, তাহলে পরিচালন ব্যয়েরগুলো লিখি। বেতন আর হচ্ছে বেতন যাবে, আর হচ্ছে তোমার ইজারা সম্পত্তির অবলোপন। তাহলে বেতনটা লিখবো হচ্ছে, আমরা একটু বেতনটা লিখি। বেতন, বেতন এটার সাথে দাগ আছে, তাই কত হবে, বেতনের সাথে দাগ থাকায় 25,000 যোগ এর সাথে সমন্বয়ে কাজ আছে, এটাকে বলে গুপ্ত সমন্বয়। দেখো এটার সাথে কিন্তু এর সমন্বয় ডিরেক্ট কোনো কথা বলা নাই, বাট আমি কিভাবে বললাম যে রেওয়ামিলের মধ্যে কিছু গুপ্ত সমন্বয় থাকে। সরাসরি সমন্বয় সব যা বলা থাকবে তা না, কিছু কিছু রেওয়ামিলে গুপ্ত সমন্বয় থাকে। সো বকে আছে কয় টাকা, 5,000 টাকা। তাহলে টোটাল বেতন বাবদ খরচ কত, 1 বছরে 30,000 টাকা। ওকে, আচ্ছা, বেতনের পরে দেখো আরেকটা ছিল কি, ইজারার অবলোপন। অবলোপন, ইজারার সম্পত্তির, ইজারার সম্পত্তির অবলোপন, ইজারার সম্পত্তির অবলোপন। ইজারার সম্পত্তির অবলোপন কত ছিল, 8,000 টাকা ছিল মেবি। ইজারা সম্পত্তির অবলোপন, হ্যাঁ 8,000 টাকা ছিল। ইজারা সম্পত্তির অবলোপন হচ্ছে 8,000 টাকা। সমন্বয়ে দেখি আমাদের আর কোনো পরিচালন ব্যয় আছে কিনা। দেখো এখানে আমাদের একটা, তাহলে এই বছরের শুরুর যে মেশিনটা ছিল তার অবচয় হবে 10,000 টাকা, আর নতুন যে মেশিন তার ক্রয় হচ্ছে 70,000 টাকা, সংস্থাপন ব্যয় হচ্ছে 10,000 টাকা। টোটাল কত হলো, সেই মেশিনটার মূল্য হচ্ছে 80,000 টাকা। এই 10,000 টাকা মজুরির সাথে ছিল নতুন মেশিনের খরচ। তাহলে এই 10,000 টাকা কী করতে হবে, 70-এর সাথে যোগ করতে হবে। তো টোটাল কত, 80,000। সো 80,000 টাকা 10% করে তার অর্ধেক করতে হবে। কেন, কারণ এটা বছরের মাঝখানে ক্রয় করা হয়েছে। তাহলে 80,000 টাকা 10% করলে হবে 8,000, আর 8,000-এর 6 মাস মানে অর্ধেক করলে হবে কত টাকা, 4,000 টাকা। তাহলে টোটাল অবচয় কত, যে মেশিনটা বছরের শুরুতে 1 লাখ ছিল তার অবচয় হচ্ছে পূর্ণ বছরের 10,000 টাকা।
নতুন একটি যন্ত্রপাতি বছরের মাঝখানে 70,000 টাকা ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় হচ্ছে 10,000 টাকা, তবে টোটাল উক্ত সম্পত্তির মূল্য কত টাকা? 80,000 টাকা। যার 10% করব, 10% করলে বাৎসরিকটা বের হবে। বাৎসরিককে অর্থাৎ 6 মাস করার জন্য 2 দিয়ে ভাগ করলাম, 4,000। সো টোটাল কত হলো? 10 যোগ 4, টোটাল হলো 14,000 টাকা হচ্ছে অবচয়। তো আমাদের অবচয় হচ্ছে, যন্ত্রপাতির অবচয় লিখবো হচ্ছে কত টাকা? যন্ত্রপাতির অবচয় হচ্ছে কত টাকা? 14,000 টাকা। ওকে, এরপরে আমাদের পরিচালন ব্যয় শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে যোগ অপরিচালন আয় এবং বিয়োগ হচ্ছে অপরিচালন ব্যয়। অপরিচালন আয়ের মধ্যে হচ্ছে বিনিয়োগের সুদ, আর অপরিচালন ব্যয়ের মধ্যে হচ্ছে ঋণের সুদ। সো বিনিয়োগের সুদ আমাদের কত ছিল? 5,000 টাকা ছিল। বিনিয়োগের সুদ ছিল কত টাকা? 5,000 টাকা। আর ঋণের সুদ ছিল 3,200 টাকা। তো এটা সরাসরি আমরা তৃতীয় কলামে লিখব, 5,000 টাকা, এবং ঋণের সুদ ছিল 3,200 টাকা। ওকে, সো এই পুরাটা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা কত? পরিচালন ব্যয়টা হলো পরিচালন ব্যয়টা 5,900 যোগ 30, 1 2 3, 30,000 যোগ 8, 1 2 3, 8,000 যোগ 14, 1 2 3। তো টোটাল পরিচালন ব্যয় হচ্ছে কত টাকা? 57,900 টাকা। টোটাল পরিচালন ব্যয় হচ্ছে 57,900 টাকা। তুমি চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটু পরিচালন আয় অর্থাৎ মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে মাইনাস 1,42,100 টাকা হচ্ছে। এই 42,100 সরাসরি এটা লিখতে পারো কি? পরিচালন মুনাফা। পরিচালন ব্যয় থেকে পরিচালন মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যায় 42,100। এর সাথে বিনিয়োগের সুদ 5,000 টাকা যোগ এবং বিয়োগ হচ্ছে 3,200 টাকা হচ্ছে অপরিচালন। এটা হচ্ছে অপরিচালন আয় যোগ, এটা হচ্ছে অপরিচালন ব্যয় বিয়োগ। তাহলে আমাদের বের হয় 43,900 টাকা। সো 43,900 টাকা হচ্ছে আমাদের কি বলো? নিট মুনাফা। তো 43,900 টাকা হচ্ছে নিট মুনাফা। ওকে, এই আমাদের খ নাম্বার উত্তর। সো আমরা এখন গ নাম্বারটা করব। আমাদের গ নাম্বারে কি বের করতে বলছে? গ নাম্বারে বের করতে বলছে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণের মধ্যে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলছে।
বিবরণ টাকা টাকা টাকা। নীল আকাশ লিমিটেডস আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে লিখতে পারো আংশিক 31 ডিসেম্বর 2024। এখানে সমাপ্ত বছর লেখা যাবে না। দায় ও মালিকানা সত্ত্ব, তো আমাদের দায়ের মধ্যে চলতি দায় লিখবা। তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আমাদের দীর্ঘমেয়াদী দায় কত ছিল? 8% ঋণ, 40,000 টাকা। তো এটা আমরা একটা আইটেম আছে, আমরা লিখে দিতে পারি। আট পার্সেন্ট ঋণ কত? 40,000 টাকা। 8% ঋণ 40,000 টাকা। চলতি দায় এবং দীর্ঘ দায় মিলে হচ্ছে আমাদের মোট দায়, এবং হচ্ছে মালিকানা সত্ত্ব। ওকে, আমরা এখানে লিখবো এখন কোনটা কোনটা যাবে। ভ্যাট চলতি হিসাব, দেখো ভ্যাট চলতি হিসাব এটা কি ডেবিট জের ছিল নাকি ক্রেডিট জের ছিল? ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের। ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের যাবে হচ্ছে কোথায়? চলতি দায়। আর ভ্যাট চলতি হিসাবের যদি ডেবিট জের হতো, তাহলে ডেবিট জের হলে কোথায় যেত? চলতি সম্পত্তিতে। সো ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের হলে চলতি সম্পত্তিতে, এবং ক্রেডিট জের হলে কোথায় যাবে? চলতি দায়ে যাবে। সো আমরা ভ্যাট চলতি হিসাবটা সিরিয়াল বাই লিখে দিতে পারি। এরপরে সিরিয়ালে কি আছে? চলতি সম্পত্তির মধ্যে লাগবে না, প্রদেয় হিসাব চলতি দায় এটা লিখতে পারি। কত টাকা? 40,000 টাকা। তারপরে ভ্যাট চলতি হিসাব, তাহলে প্রদেয় হিসাব 40,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা। ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের কত ছিল? 5,000 টাকা। ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের 5,000 টাকা। ওকে, এটা ওকে, এটা ওকে, এটা লাগবে না। মজুরি এটা বাদ। মূলধন এবং উত্তোলন মালিকানা সত্ত্ব। সো উত্তোলন হচ্ছে 20,000, মূলধন হচ্ছে 3,10,000। মূলধন একটি কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। সো মূলধন কত টাকা? মূলধন থেকে উত্তোলন হচ্ছে একটি প্রতি মালিকানা সত্ত্ব, তাহলে উত্তোলনের কাজ কি? মূলধনকে কমানো। সো মূলধন বলছে কত? মূলধন হচ্ছে 3,10,000 টাকা, আর উত্তোলন হচ্ছে 20,000 টাকা। সো মূলধন থেকে উত্তোলন বিয়োগ করলে কত হবে? 2,90,000 টাকা। এরপরে হচ্ছে যন্ত্রপাতি হচ্ছে সম্পত্তির মধ্যে, যা আমাদের সম্পত্তি নির্ণয় করতে বলে নাই, দ্যাটস এটা আমাদের দরকার নেই। অনাদি পাওনা সঞ্চিতি এটা আমাদের দরকার নেই, এটা প্রাপ্য হিসাবের সাথে, বা এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয় কাজ আয় বিবরণীতে, সেটা আমাদের শেষ হয়েছে। এরপর 8% ঋণ 40,000 টাকা, এটা আমরা লিখেছি। 8% ঋণ আমরা 40,000 টাকা লিখেছি। ঋণ, দেখো ঋণের সাথে আমাদের কি বলা ছিল? ঋণের সুদটা কি? দেখো এখানে আমরা কি লিখছিলাম? ঋণ হচ্ছে একটি দায় হিসাব,
আর ঋণের সুদটা হচ্ছে একটি ব্যয় হিসাব, আর ঋণের সুদ যেটা বকেয়া থাকে সেটা হচ্ছে চলতি দেয়া যাবে। তাহলে ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ ৩,২০০ টাকা। তাহলে ঋণের বকেয়া সুদ কত টাকা? ৩,২০০ টাকা। সো ঋণের বকেয়া সুদ ওকে আমরা চলতি দায়ে লিখলাম। 10% বিনিয়োগ, এটা হচ্ছে সম্পত্তিতে যাবে, আর সম্পত্তিতে যাবে, আয়ে যাবে চলতি সম্পত্তি। সো আমাদের সম্পত্তি নির্ণয় করতে বলেন, এটা বাদ। বেতন, দেখো বেতন হচ্ছে আমাদের ব্যয় ছিল আর চলতি দায় ছিল। কোন অংশ চলতি দায় ছিল? বকেয়া অংশটা। বকেয়া কত ছিল? 5,000 টাকা। সো বেতন বকেয়া, বকেয়া বেতন 5,000 টাকা চলতি দায়ে লিখতে হবে। বকেয়া বেতন 5,000 টাকা চলতি দায়ে লিখতে হবে। ওকে, বকেয়া বেতনের কাজ শেষ। পণ্য ক্রয় বিক্রয়, ভ্যাট ওকে। ইজারা সম্পত্তি 10 বছরের, এটা হলো সম্পত্তি থেকে বাদ যাবে, তাই সম্পত্তি আমাদের নির্ণয় করতে বলে নাই, বাদ। ব্যাংক জমা সম্পত্তি, এটাও বাদ। ওকে, তো আমাদের এবার সমন্বয়টা একটু চেক করি। এটা হচ্ছে সম্পত্তি রিলেটেড, সম্পত্তি আমাদের নির্ণয় করতে বলে নাই, বাদ। অবচয় বাদ, মজুরিও বাদ। মোট অনাদায়ী পাওনা, এটা আমরা পরিচালন ব্যয় লিখেছি এবং সম্পত্তি থেকে বিয়োগ যেত, বাট সম্পত্তি এখানে নির্ণয় করতে বলে নাই। যন্ত্রপাতি, এটা সম্পত্তির কাজ। সমাপনী মজুত পণ্য সম্পত্তির কাজ। সো শেষ আমাদের এখন। তো এখন তাহলে ফাইনাল হিসাব করব। প্রথম হচ্ছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় হচ্ছে মোট দায়, এবার হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্বের কাজ কি? মূলধন থেকে উত্তোলন বিয়োগ করতে হবে, নিট লাভ থাকলে যোগ করতে হবে, আর নিট ক্ষতি হলে বিয়োগ করতে হবে। সো আমাদের এখানে অঙ্কে খ নাম্বারে আমাদের কি বের হয়েছে? নিট লাভ। সো আমাদের নিট লাভ কত ছিল? আগেরটা দেখি তো, নিট লাভ ছিল 43,900। তো নিট লাভটা আমরা একটু যোগ করে দিই। সো একসাথেও চাইলেও করতে পারি। 20,000 যোগ নিট লাভ হচ্ছে 3,10,000, এক ঘরে আমরা লিখে দিই, মাইনাস 20,000, আর নিট লাভ হচ্ছে কত? 43,900। 43,900। সো আমাদের মালিকানা সত্ত্ব কত হয় দেখি? 3,10,000 মাইনাস 20,000 যোগ নিট লাভ 43,900, তাহলে 3,33,900। ওকে, তাহলে আমাদের এখন এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা হলো মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে চলতি দায় এটা একটু যোগ করি। 50, 45, 50, 53,200। সো দেখো 1, 2, 3, তিনটা আইটেম। এটা হচ্ছে চলতি দায়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো আমাদের ইকুয়েশনটা যদি দেখি, A = L + OE, তো আমাদের শুধু এইটুক নির্ণয় করতে বলছে। এল এর মধ্যে কয়টা জিনিস থাকে? দুইটা, একটা হলো চলতি দায়, আর একটা কি বলতো? দীর্ঘমেয়াদী দায়, আর যোগ মালিকানা সত্ত্ব। সো আমাদের এই জিনিসটা করতে হবে। সো 1 নম্বর চলতি দায়, 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, 3 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব। অনেক সময় পরীক্ষায় বলে মোট দায় বের করো, এই যে এলটা কিন্তু মোট দায়। যদি মোট দায় বলতো তাহলে এইটুক কিন্তু মোট দায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যোগ করি। তিনটা যোগ করলে কত হয়? 53,200, 40,000 এত, 3,33,900 যোগ করলে হবে 4,27,100। তাহলে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে কত টাকা? আচ্ছা, আমি যদিও নিচে লিখছি, তোমরা তো নিচে লিখবা না, তোমরা লিখবা হচ্ছে একটু উপরে, এখানে লিখবা মোট দায় ও মালিকানা সত্ত্ব। আসলে ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য অনেক সময় তাড়া থাকে, এই জন্য আসলে মন খুলে কথা বলতে অনেক সময় রেস্ট্রিক্টেড হয়, মনে হয় যে অনেক বড় ভিডিওটা অনেক বড় হবে, দেখতে কষ্ট হবে কিনা। কিন্তু আসলে ভিডিও বড় হলে তোমাদেরকে আমি একদম বিস্তারিতভাবে বলতে পারি। ওকে, তো 4,27,000 কত টাকা? 100 টাকা। দেখি আমাদের উত্তর কত টাকা? 4,27,000
4,27,100 টাকা হচ্ছে আমাদের উত্তর। সো এইভাবে যদি তুমি 3টা অঙ্ক করো আমার সাথে, 1 2 3, আমি বললাম 3টা অঙ্ক মনোযোগ সহকারে, যত্ন সহকারে, একটু সময় নিয়ে, প্রথম ভিডিওগুলো আমি একটু বড় করব, কারণ হচ্ছে আমি বিস্তারিত বলবো। সো তুমি যদি এইভাবে 3টা অঙ্ক করো, দেখবা যে তুমি পরবর্তী অঙ্কগুলো একদম ইজিলি তুমি এমনিতেই পারবা। সো প্রথম 3টা একটু প্যারা লাগবে, তারপরে দেখবা শুধু পানি আর পানি, যে এই আর্থিক বিবরণ অধ্যায় তুমি সব থেকে সহজ মনে হবে ইনশাল্লাহ। শুধু তুমি আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করো, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা অন্য বোর্ড নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি ক্লাস থেকে উপকৃত হও, এতে আমি ধন্য। আমি অনেক কষ্ট করে অফিস করে পাশাপাশি তোমাদের জন্য এই ক্লাসগুলো রেডি করি। এগুলো প্রস্তুত করা অত্যন্ত কঠিন। ক্লাস নেওয়া কঠিন কাজ না, আসলে এগুলা প্রস্তুত করা, ভিডিও আপলোড করা, এই সব কিছু অনেক কঠিন কাজ। সো তোমাদের জন্য এই কাজটা করি, বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি যেটা আশা করি সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবা এবং হিংসা করবা না যে আমি এখান থেকে আরিস রাজীব চ্যানেল থেকে ভালো কিছু পাচ্ছি, আমার বন্ধুদের সাথে শেয়ার করব না। না, তোমার ওসিলায় যদি তোমার কাছে যদি মনে হয় এটা হ্যাঁ ভালো ক্লাস বা ভালো বুঝতেছো, তুমি যদি এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে কোনো গ্রুপে বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, সেই যদি উপকৃত হয় তাহলে মন থেকে তোমার জন্য দোয়া করবে। এই দোয়াটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, মেনশন করবে, এবং এটা তোমাদের যে গ্রুপ আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থাকে, স্কুল কলেজের যে গ্রুপগুলো থাকে, গ্রুপে তুমি কি করবা, এই ভিডিওর লিঙ্কটা তুমি দেবা। এটা তোমাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে। ওকে, তাহলে সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিকমতো ভিডিওগুলো দেখো, আর্থিক বিবরণ একদম পানি হয়ে যাবে ইনশাল্লাহ। এইরকমভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের অন্য অঙ্কের ক্ষেত্রে 5টা করে সিকিউ সাজেশনমূলক আমি করাই দেবো যদি তোমাদের দরকার হয়। ওকে, আসসালামু আলাইকুম।